তো দেখো পর্যায়বৃত্ত গতি, তো পর্যায়বৃত্ত গতি যখন আমরা বলি আমাদের মাথায় একটা ব্যাপার ঘুরে, সেটা হচ্ছে ভাইয়া একটা যেই গতিতে একটা বস্তু একই বিন্দু বারবার একই নির্দিষ্ট সময় পর পর একটা বিন্দু দিয়ে বারবার অতিক্রম করবে, সেটাকে বলা হয় কি পর্যায়বৃত্ত গতি। যেমন পর্যায়বৃত্ত গতির উদাহরণ হচ্ছে আমাদের যে স্প্রিং এর গতি থাকে, আমাদের যে সুরশলাকা থাকে, হ্যাঁ সুরশলাকা, গ্রহ উপগ্রহের গতি, এরা সবাই একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে এরা এরকম মানে সেম টাইম পর পর ওরা কিন্তু অতিক্রম করে। তাহলে স্প্রিং, সুরশলাকা, গ্রহ এগুলো কি সব? এগুলো হচ্ছে এদের যে গতিগুলো থাকে, হ্যাঁ এগুলো হচ্ছে পর্যায়বৃত্ত গতি। তারপরে এই দোলন, কম্পন এগুলোও পর্যায়বৃত্ত গতির মতোই। তো এখন আমরা এই পর্যায়বৃত্তি বা পিরিয়ডিসিটি এই জায়গাটা নিয়ে আমরা কিছু কথা আছে। আচ্ছা, তো পর্যায়বৃত্তির মানে তো বুঝোই যে একটা, আমি কি বলছি, একটা নির্দিষ্ট সময় পর পর একই স্থানে ফিরে আসে এবং একই স্থান দিয়ে নির্দিষ্ট সময় অন্তর অতিক্রম করে, তাকে পর্যায়বৃত্তি বলে। ঠিক আছে? এটা যেমন পৃথিবী সূর্যের চারদিকে 365 দিনে একবার ঘুরে আসে। কত দিনে? 365 ডেজের মধ্যে পৃথিবীর একবার সে ঘুরে আসে। আচ্ছা, ভালো কথা এটা বলছে। এখন আসো যে এই যে পর্যায়বৃত্তি, তার মানে পুনরাবৃত্তি, বারবার এক জায়গা থেকে ঘুরে আসতেছে, এক জায়গা থেকে ঘুরে আসতেছে। তো এই পর্যায়বৃত্তির জায়গা থেকে আমাদের কিছু ব্যাপার থাকে, দুই রকমের ব্যাপার। একটা হচ্ছে কালিক পর্যায়বৃত্তি আর একটা হচ্ছে স্থানিক পর্যায়বৃত্তি। ওকে, কালিক এবং স্থানিক এই ব্যাপারগুলো আমাদের থাকে। আচ্ছা, তো দেখো কালিক পর্যায়বৃত্তি বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, কালিক পর্যায়বৃত্তি বলতে আমরা কি বুঝি এই জায়গাটায় দেখো। তো কালিক পর্যায়বৃত্তি অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পরপর যখন সে একটা জায়গা অতিক্রম করে, নির্দিষ্ট সময় পরপর। তাহলে যেমন আমরা দেখি সেকেন্ডের কাঁটা 60 সেকেন্ড পরপর, ঘন্টার কাঁটা 12 ঘন্টা পরপর, পৃথিবী সূর্যের চারদিকে 365 ডেজ পরপর এভাবে করতে থাকে, ঘুরতে থাকে। তাহলে একটা নির্দিষ্ট সময় পরপর যখন তার পুনরাবৃত্তি হয়, তাকে বলা হয় কি? তাকে বলা হয় কালিক পর্যায়বৃত্তি। কালিক মানে কাল, কাল মানে কি? সময়। ঠিক আছে? আচ্ছা, আরেকটাকে আমরা বলি স্থানিক পর্যায়বৃত্তি। কি বলা হয় এটাকে? স্থানিক পর্যায়বৃত্তি। তো স্থানিক পর্যায়বৃত্তি ব্যাপারটা কেমন আমি তোমাদেরকে একটু এদিকে দেখাবো, দাঁড়াও এখানে। তো আমি যদি বলি স্থানিক পর্যায়বৃত্তি, স্থানিক তার মানে একটা নির্দিষ্ট স্থান পরপর, স্থানিক পর্যায়বৃত্তি। স্থানিক পর্যায়বৃত্তি কি বলতো? স্থানিক পর্যায়বৃত্তি এটা কি কি? স্থানিক, স্থানিক পর্যায়বৃত্তি হচ্ছে একটা নির্দিষ্ট গ্যাপ, দূরত্ব পরপর রিপিটেশন হচ্ছে, একটা নির্দিষ্ট দূরত্ব পরপর রিপিটেশন হচ্ছে। যেমন বৈদ্যুতিক পোল, যেমন আমরা একটা কথা বলি কি বৈদ্যুতিক পোল, হ্যাঁ বৈদ্যুতিক পোল। তুমি একটা খেয়াল করবা যে এই যে বৈদ্যুতিক পোলগুলা থাকে, দেখবা এরা একটা নির্দিষ্ট গ্যাপ পরপর একটা পোল, এরপরে আরেকটা পোল, এরপরে আরেকটা পোল, এরকম থাকে। তাহলে বৈদ্যুতিক পোলগুলো হচ্ছে স্থানিক পর্যায়বৃত্তি। ঠিক আছে? স্থানিক তার মানে যে কোনো কিছু একটা নির্দিষ্ট স্থান পর, একটা নির্দিষ্ট স্থানে বারবার, হ্যাঁ স্থানিক একটা নির্দিষ্ট গ্যাপ পরপর ও আবার রিপিট করতেছে, পুনরায় আসতেছে। তাহলে এই জিনিসটা হচ্ছে কি? স্থানিক পর্যায়বৃত্তি। এটাকে কি বলবো? স্থানিক পর্যায়বৃত্তি। ঠিক আছে? ওকে, মনে থাকবে? তাহলে আমাদের এটা হয়ে গেল। এখন আসো পর্যায়বৃত্ত গতি বললে আমাদের মাথায় কি চলে আসে? পর্যায়বৃত্ত গতি তার মানে কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে তার গতিপথে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে। তার গতিপথে কোনো নির্দিষ্ট বিন্দুকে সে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে। তার মানে একই দিক থেকে অতিক্রম করবে একটা নির্দিষ্ট সময় পর পর। ধরো এই জায়গাটাকে অতিক্রম করবে, এই জায়গাটাকে অতিক্রম করতেছে, তাহলে এটাকে আমরা বলি পর্যায়বৃত্ত গতি। আচ্ছা, তারপরে এটা অনেক রূপ হতে পারে, অনেক রূপ, সরল রেখা, বৃত্ত, বিভিন্ন রূপের হতে পারে। এটা নিয়ে, এটা আমাদের জন্য খুব একটা সিগনিফিকেন্ট কিছু না, হ্যাঁ বিভিন্ন রকমের হতে পারে। আচ্ছা, এই গতি সরলরৈখিক পর্যায়বৃত্ত গতি, পর্যায় সরলরৈখিক। আর একখণ্ড পাথরে সুতা বেঁধে স্থির কৌণিক বেগে ঘোরাতে থাকলে এটাকে বলা হয় বৃত্তীয় পর্যায়বৃত্তিক
গতি। তাহলে একটা হচ্ছে সরল রেখার মতো ধরো একটা স্প্রিং সরল রেখা, একটা স্প্রিং সরল রেখার মতো, তাহলে স্প্রিং বা পেন্ডুলাম ঝুলাইতেছো, তাহলে এগুলো কি সরল রেখা পর্যায়বৃত্ত গতি বা লিনিয়ার। আর যেটা ধরো আমি এভাবে ঘুরাচ্ছি একটা এরকম বস্তুকে গোলাকার ভাবে আমি ঘুরাচ্ছি, তাহলে এটাকে বলা হয় বৃত্তাকার বা বৃত্তীয় পর্যায়বৃত্ত গতি। কি বলবো এটাকে? বৃত্তীয় পর্যায়বৃত্ত গতি। আচ্ছা ফাইন, এবার আসো তারপরে আমরা এখানে কি বলি যে দেখো পর্যায়বৃত্ত গতির আর কি উদাহরণগুলো কি কি? বায়ুমণ্ডলের গতি, হ্যাঁ, তারপরে হচ্ছে ঘড়ির কাঁটার গতি, এই যে আমাদের ঘড়ির কাঁটা এরকম ঘুরতে থাকে একটা নির্দিষ্ট সময় পর পর, হ্যাঁ, পেট্রোল ইঞ্জিনের যে সিলিন্ডারের মধ্যে যে পিস্টনের গতি, একটা দেখবা পেট্রোল ইঞ্জিনে পিস্টনটা এরকম 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 ঘুরে, হ্যাঁ, তাহলে এই পিস্টনের গতিটাও পর্যায়বৃত্ত গতি। কঠিন বস্তুতে পরমাণুর স্পন্দন, তাহলে পরমাণুর স্পন্দনটা কি? এরকম ভাইব্রেট করতে থাকবে, তাহলে পরমাণুর স্পন্দনটা কি? এইদিকে, ঠিক আছে, এইদিকে, তাহলে এই যে পরমাণুর স্পন্দন, একটা পরমাণু ধরো এই এরকম, তাহলে এটাকে বলা হচ্ছে কি? এটাকে বলা হচ্ছে মানে পর্যায়বৃত্ত গতির পার্ট। তাহলে আমরা এই জায়গাটায় আমরা যেটা জানলাম, বায়ুমণ্ডলের গতি, ঘড়ির কাঁটার গতি, সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি, কঠিন বস্তুতে পরমাণুর স্পন্দন, তাহলে এই জিনিসটা হচ্ছে পয়েন্ট, হ্যাঁ, এগুলো হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এগুলো কি? পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে। আচ্ছা, তো এখন এক্স অক্ষ অভিমুখে একটি পর্যায়বৃত্ত কণার সমীকরণটা কি? পর্যায়বৃত্ত কণার সমীকরণ কি? এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। তাহলে এক্স ইজ ইকুয়াল টু, এক্সটা কি এখানে দূরত্ব কতটুকু, এটা কি এখানে বিস্তার, আর ওমেগাটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, টিটা হচ্ছে সময়। তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এ সাইন ওমেগা টি, হ্যাঁ, এটা মাথায় রাখবা এটা। তাহলে ওমেগা তো জানি আমরা কৌণিক বেগ, টি তো সময়, এটা হচ্ছে ফর্মুলা। এখানে আমাদের ফর্মুলা দিয়ে যে কোনো বড় ম্যাথ দিবে এরকম কিছুই না, ছোটখাটো কিছু জায়গা থেকে টুকটাক কিছু অ্যানালাইটিক্যাল ম্যাথ দেয়, সেগুলো ভাইয়া বলে দিব, ঠিক আছে, সেগুলো ভাইয়া বলে দিব। এই আচ্ছা, এবার আসো পর্যায়কাল। তাহলে পর্যায়কাল মানে কি? পর্যায়কাল হচ্ছে ওই যে যতটুকু সময় লাগে এক বিন্দু থেকে ওই বিন্দুতে আবার ঘুরে আসতে যতটুকু সময় লাগে সেটাকে আমরা বলি পর্যায়কাল। এখন পর্যায়বৃত্ত গতির বৈশিষ্ট্যটা একটু খেয়াল করি আমরা। এটা সরল হতে পারে, বক্র বা বন্ধ হতে পারে, ওকে, যে কোনো রকম হতে পারে। আচ্ছা, পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে বস্তুর উপর প্রযুক্ত বল সর্বদা একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী হবে। তার মানে পর্যায়বৃত্ত গতিতে একটা নির্দিষ্ট বিন্দু থাকতেই হবে, যেই বিন্দু দিয়ে এটা বারবার যাবে আসবে, হ্যাঁ। তাহলে এই প্রযুক্ত বল সর্বদা কি একটা বলছে, একটা বিন্দু অভিমুখী। ধরো একটা পেন্ডুলামে তোমার কি হবে, তাহলে এটা বলটা ধরো এইখান থেকে বলটা ও সবসময় এই বিন্দু অভিমুখী হবে, তার মানে একটা নির্দিষ্ট বিন্দুর বরাবর সে কিন্তু কাজ করবে। আচ্ছা, এবার আসো স্পন্দন গতি বা দোলন গতি বলতে এখানে কি বোঝানো হচ্ছে? আমরা দোলন গতিটা কি আসলে? দোলন গতিটা হচ্ছে, বলা হচ্ছে যে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কণা যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় সে একই পথে তার বিপরীত দিকে চলে, তাহলে একটা হচ্ছে অর্ধেক সময় এইদিকে একদিকে ধরো এটা, তাহলে সে তার অর্ধেক সময় এই দিকে আর বাকি অর্ধেক সময় এই দিকে, তাহলে এই যে তার অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক আরেক দিকে, তাহলে এরকম যদি হয় যে পুরাটা সময়ের মধ্যে এক সময় একদিকে আরেক সময় একদিকে অর্ধেক ভাগাভাগি করে নিছে, তাহলে ওই গতিটাকে আমরা বলি স্পন্দন গতি। কি বলি? স্পন্দন গতি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে স্পন্দন গতি কোনটা? স্পন্দন গতি হচ্ছে ভাইয়া যেই গতিটার নির্দিষ্ট মানে অর্ধেক, ওর পুরা সময়ের অর্ধেক সময় সে ধরো একদিকে থাকলো, বাকি অর্ধেক সময় আরেক দিকে, তাহলে এটাকে আমরা বলি কি? এটাকে আমরা বলি স্পন্দন গতি বা দোলন গতি। এখন এটার উদাহরণগুলো তুমি বুঝলেই পারবা। আমি তো একটু বুঝাইলাম যে ধরো একটা পেন্ডুলামে কি হয়, একটা পেন্ডুলামে সে এই যে নির্দিষ্ট সময়ে ধরো এইভাবে এতটুকু, তারপরে আবার এতটুকু আসলো, এরপরে বাকি অংশ একবার এইদিকে, তারপরে আবার এইদিকে, তাহলে এই যে দেখো ওর অর্ধেক সময় এই পাশে, অর্ধেক সময় এই পাশে, তাহলে এটাকে আমরা বলতেছি একটা
কি দোলন গতি। তাহলে ওর উদাহরণে আমরা খেয়াল করি ভাইয়া, সরল দোলকের গতি, এই যে পেন্ডুলাম, গিটারের তারের গতি, খেয়াল করো গিটারের কম্পনশীল সুর শলাকা, এই যে আমরা টিউনিং ফর্ক যে বলি সুর শলাকার ওইখানে যে দেখো সুর শলাকার এগুলাতে একটা ভাইব্রেশন যে হয় এইদিকে এইদিকে ভাইব্রেশনটা, হ্যাঁ দুই দিকে এভাবে হয়। গিটারের তার দেখবা তারে যখন ইয়ে করা হয় মানে ফোর্স দেওয়া হয়, এই তারের একটা সময় উপরে একটু নিচে উপরে নিচে, তাহলে একটা তারের গিটারের তার ধরো এটা যখন তুমি টাচ করবা ভাইব্রেট করবা তখন ওর কিছু সময় এদিকে কিছু সময় এদিকে এভাবে করে ও ভাইব্রেট করে। তাহলে এটা একটা উদাহরণ হতে পারে তারের গতি। তারপরে বলছে শব্দ সঞ্চালনের সময় বায়ুর কণার স্পন্দন। তাহলে এই যে শব্দ যখন পাস হয় তখন বায়ুর কণাটা কি হয়, বায়ুর কণাটা এই যে উঠানামা এই 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 যে বায়ুর কণার যে মুভমেন্টটা দেখো অর্ধেক একদিকে অর্ধেক আরেকদিকে, এটাকে বলা হয় হচ্ছে স্পন্দন গতি। তাহলে স্পন্দন গতি হচ্ছে যেগুলার উভয় দিকে এভাবে ব্যালেন্স করে থাকে, মানে একই দিকে এরকম না, জাস্ট এক অর্ধেকের দিকে অর্ধেকের দিকে অর্ধেকের দিকে অর্ধেকের দিকে। ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা স্পন্দন গতির এই উদাহরণগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। উদাহরণগুলো তুমি যত ভালো করে এগুলো পড়বা তোমার জন্য তত ইজি। ঠিক আছে, আচ্ছা পয়েন্ট। এবার আসো তারপরে এটা গেল। এখন এই জায়গা থেকে আমরা কি বলি, সরল ছন্দিত গতি বল বা প্রত্যেক বল সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। এই যে পয়েন্টটা এফ ইজ, এটা আগে থেকে আমরা বলে আসি, এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। যেমন স্প্রিং এর ক্ষেত্রেও তুমি যদি বলো যে কোনো কিছুর ক্ষেত্রে ওর বল যেদিকে কাজ করবে দূরত্বটা তার ঠিক বিপরীত দিকে কাজ করবে। তাহলে সরল ছন্দিত গতি বল বা প্রত্যয়ন বলকে সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। তাহলে বল যত বাড়বে সরণও হবে, কিন্তু সরণ যদি হয় এই দিকে, ধরো এক্স যদি হয় এই দিকে, তাহলে ওর বলটা কাজ করতেছে এই দিকে, বল কাজ করতেছে উল্টা দিকে। তাহলে এই কথাটাই বলছে এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। যেমন স্প্রিং এর ক্ষেত্রে আমরা বলি এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। কি বলা হয়, কে এটা হচ্ছে স্প্রিং ধ্রুবক স্প্রিং এর ক্ষেত্রে। তো এগুলা যাই হোক, ওগুলা তো তুমি আগেও পড়েছো, টুকটাক আবার সামনেও পড়বা। তাহলে আমরা এটা মাথায় রাখবো পর্যায়বৃত্ত এই গতির ক্ষেত্রে যে আমার এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। আচ্ছা, এবার আসো সরল ছন্দিত গতির ক্ষেত্রে বলের বৈশিষ্ট্যটা কেমন হবে। এই যে সরল ছন্দিত গতি, হ্যাঁ এটার ক্ষেত্রে বলটা কেমন হবে, ওর বলের মানটা কেমন হবে। আচ্ছা, এটা হচ্ছে বিশেষ ধরনের ছন্দিত বা দোলন গতি সম্পন্ন কণার উপর সৃষ্ট বল। আচ্ছা ওকে, ওই কণার উপর একটা বল ক্রিয়েট করা হইলো, ধরো একটা এরকম হইতেছে, ওর উপর একটা বল ক্রিয়া করা হইলো, এবং ওই বল বলছে কি কণার ত্বরণ মানে এখানে বলকেই বোঝানো হচ্ছে, এবং ক্রিয়াশীল বলের মান কণার সরণের সমানুপাতিক। এই যে সরণের সমানুপাতিক, ওর মানটা কি হবে, সরণের সমানুপাতিক, এফ ইজ প্রপোর্শনাল টু এক্স। এবং এটাও বলছে এরা কি হবে, কণার সরণের বিপরীত দিকে হবে। তার মানে ওই যে আমরা যেই কথাটা মাত্র শিখলাম এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, তার মানে দেখো একটা ফর্মুলা দিয়ে তুমি কিন্তু ওর সব বৈশিষ্ট্য মনে রাখতে পারবা। হ্যাঁ ওকে, ফর্মুলা দিয়ে কিন্তু তুমি সবকিছু মনে রাখতে পারবা। আমি বললাম এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, তার মানে আমি এখানে বুঝলাম এখানে প্রযুক্ত বলটা সরণের সমানুপাতিক হবে। সরণ যেদিকে হবে, মানে সরণ যত হবে বলের মানও তত ওইভাবে হবে, আর বল যেদিকে কাজ করবে সরণ তার উল্টা দিকে কাজ করবে, উল্টা দিকে সরণটা হবে মানে দূরত্ব। তাহলে এই হচ্ছে ব্যাপার। এবং এই ধরনের বলের গতিপথ সরল রৈখিক হবে। বলের গতিপথ কেমন হবে, সরল রৈখিক হবে। ঠিক আছে, সরল রৈখিক হবে। ক্লিয়ার সবাই? ওকে ওকে, ঠিক আছে।
ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা, তারপরে আসি আমরা এই পয়েন্ট, এখান থেকে এরপরে এই x = a sin ওমেগা t, এগুলো আমরা বলেছি। এখানে দেখো, সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন একটি কণার সরণের রাশিমালা, সরণ সময় লেখচিত্র একটি সাইন সদৃশ লেখ হবে। তাহলে এই গ্রাফটা কেমন হবে? একটা সরল ছন্দিত, এটার গ্রাফটা কেমন? সাইন সদৃশ। কেমন হবে? সাইন সদৃশ গ্রাফ হবে। আচ্ছা, তো এবার আসো ওদের বেগ নির্ণয়ের জন্য আমার কি ফর্মুলা, এই বেগের ফর্মুলাগুলো আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। খেয়াল করো, v = ওমেগা ইন্টু রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। হ্যাঁ, যে ওর রৈখিক বেগটা কত হবে, ধরো একটা জিনিস এরকম, হ্যাঁ, স্পন্দনরত আছে, তাহলে ওর রৈখিক বেগটা কত হবে? তাহলে এটা বলছে কি, কৌণিক বেগ ইন্টু রুট ওভার এ স্কোয়ার, এ মানে কি এখানে বিস্তার, কতটুকু বিস্তার, সর্বোচ্চ দূরত্বটা বিস্তার, মাইনাস যতটুকু দূরত্ব গেছে, এক্স হচ্ছে যতটুকু দূরত্ব সে গেছে। আচ্ছা, তো এখন এই জায়গাটায় দেখো, যদি আমার এক্স এর মান এ হয়, খেয়াল করো, এক্স এর মান যদি এ হয়, তাহলে এখানে ভি এর মান কত হবে? ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস, এখন এক্স = যদি এ হয়, তার মানে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে ওমেগা ইন্টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কি 0, ওমেগা ইন্টু 0 = 0। ঠিক আছে, তাহলে আমার মিনিমাম বেগ, ভি মিনিমাম = কি 0, ভি মিনিমাম = 0। আচ্ছা, এখন আসো যদি বলি x = যদি 0 হইতো, এখানে কি বলছি, x = যদি 0 হয়, তার মানে ও কি সাম্যাবস্থায়, অর্থাৎ কণাটি কখন কোথায়? সাম্যাবস্থায়। x = 0 মানে হচ্ছে এই যে সাম্যাবস্থায়, তখন v = ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের মান কি 0, তাহলে 0, এক্স স্কোয়ার মাইনাস 0, তাহলে = ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মানে কি এ, এ স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার মানে কি এ, তাহলে v = ওমেগা এ, v ওমেগা এ। তাহলে আমার এইটা হচ্ছে সর্বোচ্চ বেগ। তাহলে আমি বলি যে সর্বোচ্চ বেগ কি, সর্বোচ্চ বেগটা কখন পাওয়া যাবে? সাম্যাবস্থানে, কারণ তখন এই যে সাম্যাবস্থানে ভি ম্যাক্স হবে, মানে এটার মানটা হবে ওমেগা ইন্টু এ, তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ। তাহলে সর্বোচ্চ বেগ কোথায় পাচ্ছ? সাম্যাবস্থায়, যখন তার সরণ 0, এইখানে তুমি বেগ সর্বোচ্চ পাবা। আর যখন সে সর্বোচ্চ স্থানে, ধরো এই যে এইখানে চলে গেল সর্বোচ্চ স্থানে, হ্যাঁ, মানে বিস্তার একদম সর্বোচ্চ জায়গায় চলে গেল, তখন ভি এর মান হবে 0, তখন ভি এর মান কি 0। তাহলে আমার বলতে পারি সর্বোচ্চ যখন বিস্তারের প্রান্তে অবস্থান করে, তখন ভি এর মান 0, অর্থাৎ এটা সর্বনিম্ন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই পয়েন্টগুলাই এখানে বলা হয়েছে। এবং ওর এখানে বেগ সময় লেখচিত্রটা কেমন হবে? একটা কজ গ্রাফ হবে, একটা কজ গ্রাফ। তাহলে এইখানে বেগ সময় গ্রাফটা কেমন হবে? একটু কজের মতো গ্রাফ হবে। তাহলে এই ফর্মুলাগুলো মনে রাখবা। যদি বলে সর্বনিম্ন বেগ কোথায় পাওয়া যাবে, বলবা ওই যে আমরা প্রমাণ করলাম, হ্যাঁ, x = a, তার মানে সর্বোচ্চ বিস্তারের প্রান্তে সেখানে এটা হবে। আচ্ছা, এবার আসো ত্বরণের ক্ষেত্রে। আমরা জানি ত্বরণ মানে কি, সময়ের সাথে বেগের পরিবর্তন। আচ্ছা, তো এখন এই যে ত্বরণে এখানে আমাদের কি বলছে, a = আমরা কি বের করছি, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটা হচ্ছে ফর্মুলা। মাইনাস কেন আসলো? কারণ ওই যে বলছিলাম ত্বরণ মানে কি, ত্বরণ দিয়ে কি বুঝায়? ত্বরণ দিয়ে বুঝায় বল = কি, মানে f = ma, m তো কি ধ্রুব, আর এটা কি বল যে দিক বুঝায়, ত্বরণের দিকটাও সেদিক। তো আমরা জানি বল আর সরণ বিপরীতমুখী, তাহলে আমরা একইভাবে বলতে পারি ত্বরণ যেহেতু বলের সাথে ত্বরণ সমানুপাতিক, তাহলে আমি বলতে পারি ত্বরণ আর সরণ দুইটাই বিপরীতমুখী, যার জন্য এখানে কি কাজ করছে, এখানে মাইনাস আসছে। ওকে, মাইনাস, তাহলে a = মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ওকে, মাইনাস দিয়ে এখানে কি বোঝানো হচ্ছে, যে ওরা বিপরীতমুখী, ত্বরণ এদিকে কাজ করলে সরণ এদিকে। এখন এই অবস্থায় যদি আমি বলি যে সর্বোচ্চ বেগ কোথায় পাওয়া যায় বা সর্বনিম্ন বেগ কোথায় পাওয়া যায়, যেমন দেখো x = 0 হলে তার মানে কি, সেটা সাম্যাবস্থান অতিক্রম করে, সেটা কি সাম্যাবস্থা, তখন ত্বরণটা কি হয়, সর্বনিম্ন হয়, a মিনিমাম = 0। কারণ কি, x যদি 0 সাম্যাবস্থায় থাকে, তাহলে আমার এই ফর্মুলা অনুযায়ী মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু 0, তাহলে আমার পুরো মানটা 0। তার মানে আমরা বলতে পারি যখন
সাম্যাবস্থানে থাকবে, কণাটি সাম্যাবস্থানে থাকবে, তখন তার ত্বরণ সর্বনিম্ন হবে, সর্বনিম্ন হবে মানে 0। তাহলে দেখো সাম্যাবস্থানে বেগ সর্বাধিক কিন্তু ত্বরণ 0। আবার বিস্তারের প্রান্তে মানে একদম বিস্তারে একদম হাইয়েস্ট জায়গায় সেখানে কি x a, তাহলে এখন এই ফর্মুলায় বসাও, তখন ফর্মুলা কি হয়ে যাবে a max ওমেগা স্কয়ার a max মানে সর্বোচ্চ ত্বরণ ওমেগা স্কয়ার a। তাহলে আমার ওই যে ওমেগা স্কয়ার a, এটা দিয়ে আমি সর্বোচ্চ ত্বরণটা পাবো। তাহলে সর্বোচ্চ ত্বরণ কোথায়? বিস্তারের প্রান্তে। একদম ধরো এটা সাম্যাবস্থা, ওরা বিস্তারে আছে, এই অবস্থায় আছে, এই বিস্তারের প্রান্তে আমরা সর্বোচ্চ সরণটা পাবো। ঠিক আছে, সর্বোচ্চ সরণটা কখন পাবো? এই বিস্তারের এই প্রান্তে গিয়ে আমরা সর্বোচ্চ সরণটা পাবো। আচ্ছা, এখন দেখো কি বলছে, এই যে দেখো ত্বরণ সময়, বেগ সময় লেখচিত্রটা কেমন ছিল? বেগ আর সময়ের যে গ্রাফ সেটা ছিল কজ, আর ত্বরণ সময় লেখচিত্র এটা হচ্ছে ঋণাত্মক সাইন। কেমন হবে? ঋণাত্মক সাইন। এই যে গ্রাফটা কেমন হয়, এই গ্রাফের জায়গাটায় তোমাকে একটু মনে রাখতে হয় যে আমার এই ত্বরণ সময় এটা কেমন হবে? ঋণাত্মক সাইন গ্রাফ, ঋণাত্মক সাইন গ্রাফ। আচ্ছা, তো এরপরে আসো, এইগুলো আমাদের মোটামুটি আলোচনা হয়ে গেছে। তাহলে আমার কোন জায়গায় কি হয়? তাহলে আমার সর্বোচ্চ অবস্থানে আমরা যেটা এখানে সমাপ্তি টানতে পারি যে দেখো, ধরো ও যখন সাম্যাবস্থায় ধরো এই অবস্থায় ভি ম্যাক্স বাট ত্বরণ মিনিমাম, আর যখন সে বিস্তারের সর্বোচ্চ প্রান্তে মানে বিস্তারের প্রান্তে, সেই জায়গাটায় আমরা কি পড়ছি? ভি মিনিমাম উল্টাটা আর হচ্ছে এ ম্যাক্সিমাম। ঠিক আছে, এভাবে মাথায় রাখবা কোথায় কোনটা। ক্লিয়ার সবাই? সবাই কি ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আমার মেডিকেলে ঠিক এইভাবেই প্রশ্নগুলো আসবে, ভাইয়া যেভাবে কথাগুলো বললাম ঠিক এইভাবেই প্রশ্নগুলো আসবে, তো তোমাকে ঠিক এইভাবেই পড়তে হবে, এর থেকে বেশি ডানে বামে ভাবে পড়তে হবে না। আচ্ছা, ওইসব থিওরি মিওরি কিছু পড়তে হবে না। এবার আসো, এই যে পর্যায়কালের কথা বলছেন, ঠিক আছে, তাহলে পর্যায়কালে আমার কি বলছে? টি এর এই পর্যায়কালে দেখো, টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে। টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে। তাহলে এই জায়গায় আমাদের বলছে সরল দোলন গতি সম্পন্ন কণার পর্যায়কাল বল ধ্রুবকের বর্গমূলের ব্যস্তানুপাতিক। দেখছো, তাহলে ফর্মুলা থেকে কিন্তু আমার সব এসে যাবে, ফর্মুলা থেকে। তাহলে এই জায়গাগুলোর ক্ষেত্রে আমাদেরকে ফর্মুলাটা ফোকাস দিতে হবে। যেমন এই যে কেটা হচ্ছে বল ধ্রুবক, এম তো ভর, তাহলে এই কে বাই এম আসছে কোথা থেকে? ওমেগা স্কোয়ার থেকে, ওমেগা স্কোয়ার। যেমন আমরা জানি কি বলতো, টি ইজ ইকুয়াল টু যেমন আমরা জানি ওমেগা কৌণিক বেগ ইজ ইকুয়াল টু কি লিখি জানো? 2 পাই বাই টি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 পাই বাই ওমেগা। হ্যাঁ, 2 পাই বাই ওমেগা। এখন ওমেগা আমরা জানি আবার ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে বাই এম। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু কি? রুট ওভার কে বাই এম। তাহলে এইখানে তুমি রুট ওভার কে বাই এম বসাও। রুট ওভার কে বাই এম যদি আমি নিচে বসাই, তাহলে আমার এই এমটা উপরে চলে আসবে। তাহলে 2 পাই ইন্টু রুট ওভার এম বাই কে, এই, ঠিক আছে। এই পয়েন্টটা চলে আসবে। তাহলে যাই হোক, আমাকে মেইন এই ফর্মুলা মনে রাখতে হবে। তাহলে দেখো, এই পর্যায়কাল এই বল ধ্রুবকের সাথে বর্গমূলের ব্যস্তানুপাতিক। দেখো, বর্গমূলের ব্যস্তানুপাতিক। আবার যদি বলে ভরের সাথে কি সম্পর্ক? ভরের বর্গমূলের সমানুপাতিক। তাহলে ভরের বর্গমূলের সমানুপাতিক। তাহলে এই যে ফর্মুলার থেকে তোমাকে কিন্তু প্রশ্নগুলো আসে, আমাদের মেডিকেলে কিন্তু এই প্যাটার্নে এই প্রশ্নগুলো আসবে যে তাহলে এটা কিসের সমানুপাতিক, এটা কিসের সাথে কানেক্টেড, এই ধরনের প্রশ্নগুলো আমাদের দিয়ে থাকে। আচ্ছা,
এরপরে আসো কম্পাঙ্ক। তাহলে আমরা জানি কম্পাঙ্ক ইজ ইকুয়াল টু কি, এফ ইজ ইকুয়াল টু 1/t, এফ ইজ ইকুয়াল টু 1/t। তাহলে এই জায়গাটাতে আমার টি, তাহলে উল্টা টি তে আমরা একটু আগে কি পড়লাম, √m/k, তাহলে এখানে কি হবে, উল্টায় যাবে, জাস্ট 1/2 পাই। তাহলে এফ ইজ ইকুয়াল টু 1/2 পাই ইন্টু √k/m, √k/m। তাহলে জাস্ট উল্টা টি যেটা শিখছো এটার উল্টাই দিবা, কারণ আমরা জানি কম্পাঙ্ক ইজ ইকুয়াল টু 1/t, কম্পাঙ্ক ইজ ইকুয়াল টু 1/t। ভাই আপনি কি ডিউতে এক্সাম দিছিলেন? হ্যাঁ দিছিলাম, হ্যাঁ দিছিলাম, ঠিক আছে, দিয়েছিলাম। ওকে আচ্ছা, তাহলে এটা গেল। এরপরে আসো এই যে কৌণিক কম্পাঙ্কের এই জায়গায় ওমেগা ইজ ইকুয়াল টু কি, √k/m, এটা আমরা পড়লাম। তাহলে ওমেগা এর একক কি জানো? ওমেগার একক রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড, এগুলো আগেও পড়েছো। ওমেগার একক রেডিয়ান, কৌণিক বেগ না, তাহলে রেডিয়ান পার সেকেন্ড। তাহলে ওর মাত্রা কি, ওর মাত্রা কি জানো? ওর মাত্রা কি, T−1, T−1, এটা হচ্ছে ওর মাত্রা। আর কৌণিক ত্বরণ যেটা আমরা আলফা দিয়ে প্রকাশ করি, হ্যাঁ আলফা দিয়ে প্রকাশ করি, তাহলে এই কৌণিক ত্বরণ ইজ ইকুয়াল টু কি, এটার একক হচ্ছে, কৌণিক ত্বরণের একক রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, আর এটার মাত্রা হচ্ছে T−2। ওকে ঠিক আছে। এবার আসো দশা। তাহলে আমরা কোনো বস্তু বা কণার যে কোনো মুহূর্তের গতির অবস্থাকে আমরা কি বলি, তার দশা বলি, দশা। তাহলে এই যে এই জায়গায় ডেলকে আদি দশা বা প্রারম্ভিক দশা দ্বারা প্রকাশ করা হয়, এই কথাটা বলছে। এখানে ডেল ইজ ইকুয়াল টু π/2 হলে a cos, এই জায়গায় আমাদের x ইজ ইকুয়াল টু কি হবে, a cos ωt। আর যদি ডেলের মান, হ্যাঁ এই ডেল যেটা আমরা বলতেছি যে আদি দশা, সেটার যদি 0 ডিগ্রি হয় তাহলে a sin ωt। তাহলে ডেল 0 ডিগ্রি হলে কি হবে, x ইজ ইকুয়াল টু a sin ωt, ঠিক আছে। আর ডেল যদি 90 ডিগ্রি হয়, π/2 হয়, তাহলে x ইজ ইকুয়াল টু a cos ωt, a cos ωt। এই কথাগুলা বলছেন, হ্যাঁ কখন কোনটা হবে ডেলের মানের উপরে নির্ভর করে। আচ্ছা এবার আসো পর্যায়কাল আর বল ধ্রুবকের সম্পর্ক। এটা অলরেডি আমি বলে দিছি, ওই যে তখন ফর্মুলা থেকে আমরা বের করে ফেলছিলাম যে ভাইয়া আমাদের, হ্যাঁ এই কি আমার গালিগালাজ করতেছে কেন, দিয়ে আমার গালি দিয়েছে না। তখন তো আসলে শোনো, আমাদের সময় তোমাদের এখন যেমন অনেক গ্যাপ থাকে, আমাদের সময় এখন তখন এত গ্যাপ ছিল না। আমাদের সময় মেডিকেলের পরীক্ষার 6 দিন পরে ডিউ, তার একদিন পরে বুয়েট, এমনি হয়ে যেত। তো এজন্য ফর্ম তো তুলে রাখছিলাম, তাই দেওয়া লাগছিল আর কি। ভাই আমরা কি ডিউতে অবশ্যই চেষ্টা, যাদের একটু ব্যাকআপ চিন্তা থাকে যে আমি একটু দিয়ে রাখি অপশন, কোনোটাই বাদ কেন রাখবো, এবং আমার একটু টুকটাক প্রিপারেশন আছে, তো সেক্ষেত্রে তোমরা দিতে পারো। সেক্ষেত্রে তোমাদের অবশ্যই আমি বলবো একটু চেষ্টা করে রাখা উচিত, ঠিক আছে। যদি মনে করো যে না একদম ডিউতে আমি কিছুই পারি না, ম্যাথ ট্যাথ কিছুই পড়ি নাই, জানি না, কিচ্ছু পারবো না, তাহলে শুধু যাওয়ার দরকার নেই। আবার অনেক সময় একটা থাকে যে একটু এক্সপেরিয়েন্স করে আসি, একটু এক্সপেরিয়েন্সের জন্য হলেও দেওয়া উচিত, তাই না? এই ব্যাপারে পজিশন জানতে চাবে না, পজিশন হয়েছে আর কি, 500-র ভিতরে ছিলাম, পজিশন হয়েছে একটা। আচ্ছা এখন আসো, তাহলে আমরা এই পয়েন্টে হয়ে গেল, আমাদের এগুলা নিয়ে আর কিছু জানা লাগবে না এখন। আচ্ছা এই জায়গাগুলো থেকে তোমাদের যদি প্রশ্ন আসে, এখানে কিছু আসবে, এখানে কিছু লাগে না। আচ্ছা এই যে এগুলা থেকে আসে, এই যে আমি দেখাই, এই যে এগুলো আসবে, মেইনলি এই ছোট প্যাটার্নে এটা আসে, কারণ এগুলো অনেক বড় তো, ক্যালকুলেট মানে এগুলো করা যায়, বাট এগুলো ক্যালকুলেটর লাগবে। এই যে ধরো তুমি এইটার এগুলো যখন করতে যাবা, ক্যালকুলেটর ছাড়া এটা অনেক টাফ হয়ে যাবে। তাহলে এমন কিছু জিনিস দিবে যেটা তোমার হচ্ছে
হ্যাঁ, যেটা হচ্ছে যে তোমার হেল্প মানে পারবা তুমি। যেমন দেখো একটি সরল ছন্দিত গতিসম্পন্ন কণার সর্বোচ্চ বেগ বলে দিছে 0.03 মিটার পার সেকেন্ড, কণাটির বিস্তার বলে দিছে এত, তাহলে বলছে ওর পর্যায়কাল কত হবে। তাহলে দেখো আমরা জানি ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু কি, ফর্মুলাটা বলো আগে, ওমেগা এ। তাহলে এখানে তোমাকে ওর বেগ বলে দিছে, বিস্তার বলে দিছে, তাহলে আমরা ওর ওমেগাটা বের করতে পারবো, তাই না? ওমেগা ইজ ইকুয়াল টু ভি ম্যাক্স বাই এ, তাই না? ভি বাই এ, তাহলে এখানে ভি কত 0.03 ডিভাইডেড বাই বিস্তার কত 0.006। এই ম্যাথ কেমনে করবা? এই ম্যাথ করতে গেলে তুমি দেখো 0.03 না, তাহলে পয়েন্টের পরে দুইটা ঘর আছে, তাহলে নিচে 100 দিয়ে দাও, তাহলে ওর পয়েন্ট উঠাই দাও, ধরো এর পয়েন্ট উঠাই দিলাম, এর পয়েন্ট উঠাই দিলাম 3 দিলাম, হ্যাঁ, তাহলে নিচে কি দিলাম 100 দিয়ে দিলাম, একই ব্যাপার নিচে ওর পয়েন্টের পরে দুইটা ঘর আছে না, তাহলে দুইটা শূন্য দিলাম। আচ্ছা এবার আসো নিচে কি ছিল 0.006, মানে দশমিকের পরে তিনটা সংখ্যা, তাহলে এখন আমি এই দশমিক উঠাই দেবো, মানে 6 রাখবো, দশমিক উঠাই দেবো, তাহলে তিনটা সংখ্যা, তাহলে ওই পাশে ওই উপরে উল্টা দিকে আমার কি হবে তিনটা শূন্য, মানে 1000 দিতে হবে, 1000 দিতে হবে, হয়ে গেল। এটাই করতে হয় যে দশমিকের পরে যতগুলা থাকে অতগুলা জিরো দিয়ে ওগুলা উল্টা দিকে, তার উল্টা দিকে, উল্টা দিকে, ধরো নিচেরটার ক্ষেত্রে উপরে দিবা, উপরেরটার ক্ষেত্রে নিচে দিবা, মানে এগুলো বাচ্চাকালের অঙ্ক তোমরা জানো, তাও একটু বলে দিলাম। তাহলে 0 0 0 0 কাটা, 3 দোকানা 6 2 5, 5 কাটাকাটি করলাম, তাহলে আমার ওমেগার মান দাঁড়ালো কত 5, ওমেগার মান দাঁড়ালো 5। এখন এখন কি বলছে আমাকে, ওই যে পর্যায়কাল বলছে, আমি পর্যায়কালের ফর্মুলা কি, টি ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা, তাহলে 2 পাই ডিভাইডেড বাই ওমেগা মানে 5, এন্ড 2 পাই, পাই এর মান কত 3.14, তার মানে এখানে একটা অনুমান করতে পারবা কিভাবে, দেখো 3 পয়েন্ট সামথিং, তাহলে 2 ইন্টু 3 তার মানে কি 6 পয়েন্ট সামথিং হবে, 6 পয়েন্ট সামথিং এরকম একটা হবে, ধরো 6.28 এরকম আসবে, 3.14 ইন্টু 2 6.28 ডিভাইডেড বাই 5। এখন 6কে যদি 5 দিয়ে ভাগ করো তাহলে কেমন আসবে, 1 পয়েন্ট সামথিং, মানে 1 পয়েন্ট সামথিং, যেটা 1.5 এর কম, দেড় তো আর হবে না, দেড় হবে, দেড় হবে না, তার মানে আরো কম, মানে 1 এর চেয়ে একটু বেশি, 1 পয়েন্ট ধরো 1 2 এরকমের মধ্যে কিছু একটা হবে, তখন তুমি অপশনে দেখলেই বুঝে যাবে। যেমন দেখো আমার অপশন, আমি বলছিলাম 1 এর থেকে কিছু দেখো 1.256, তাহলে এরকম একটা অপশন দেখলে তুমি বুঝে যাবে। এখন এইসব ক্ষেত্রে তোমাকে এত ক্লোজ অপশন দিবে না যে 1.1 1.2 1.3 1.4, না এইরকম দিবে না, তোমাকে একটু ডিস্টেন্স রেখে তুমি দেখলেই বুঝবা যে আচ্ছা এখানে 1.5 এর উপরে তো যাওয়া সম্ভব না, তার মানে আমার এইটা অপশন হতে পারে, এইভাবে করে আমরা বের করতে পারবো, ঠিক আছে? বা তোমার যদি আরো মনে হয় তুমি ক্যালকুলেট করেও যাইতে পারো। তো এইভাবে আমরা মানে ইয়েটা করতে পারি আর কি, যে একটা অপশন দেখে যে একটা অ্যান্সার বের করে ফেলা, সেটা আমরা করতে পারি, ঠিক আছে? আচ্ছা এবার আসো, তাহলে এইখানে আমাদের কি বলছে, এইখানে কে কে একটা ধ্রুবক, ওই যে স্প্রিং ধ্রুবক আমরা বলি, হ্যাঁ, বা বল ধ্রুবক, এই বল ধ্রুবকের দেখো কি বলছে, স্প্রিং এর দৈর্ঘ্য, জ্যামিতিক গঠন এবং ওর পদার্থের স্থিতিস্থাপক ধর্মের উপর নির্ভর করে। তাহলে স্প্রিং ধ্রুবকের মান, স্প্রিং এর দৈর্ঘ্য, ওর জ্যামিতিক গঠনটা কেমন সেটা, এবং তাদের স্থিতিস্থাপক ধর্ম সেটার উপরে কিন্তু নির্ভর করে। আচ্ছা, তো এটা বলছে তিনটা জিনিসের উপরে, দৈর্ঘ্য, জ্যামিতি, পদার্থ। এবার আসো কে ইজ ইকুয়াল টু আমরা কি লিখি, এফ বাই এক্স, তাহলে আমার এফ কি নিউটন আর এক্স কি মিটার, মানে নিউটন পার মিটার, নিউটন পার মিটার। ওকে, তাহলে এই একক, মাত্রা এগুলো আমাদের এখান থেকে অটোমেটিক বের হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এই ফর্মুলাটা দেখো কি বলছে, এটা হচ্ছে অবকলনীয় সরল ছন্দিত স্পন্দনরত কণার অবকলনীয় সমীকরণ। এই যে এই সমীকরণটা তোমাদের লাগবে, এই সমীকরণটা তোমাদের লাগবে, বলবে যে সরল ছন্দিত কণার অবকলনীয় সমীকরণটা বলো, তাহলে কি হবে, তাহলে এটা দেখো এই জায়গায় ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0, ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? ওকে, দেখো
এই তাহলে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0 ওকে ফাইন। এবার আসো এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এই ফর্মুলা। এখন তোমাদেরকে আরেকটা জিনিস এখানে একটু শিখাই দেই, এই জায়গা থেকে ফর্মুলা, এই জায়গা থেকে বিভিন্ন রকমের তোমাকে ম্যাথ আসতে পারে। যেমন একটা টাইপের দেয়, যা ধরো এরকম একটা সমীকরণ দিয়ে তোমাকে কি বলবে, ধরো আমি তোমাকে এটা বললাম, একটু একে বুঝাই। ধরো 5 0। হ্যাঁ, দেখি তোমরা আগে পারো কিনা। এটা দেখে একাডেমিকে টুকটাক করার কথা, এই ধরনের ম্যাথও আমাদের মেডিকেলে আসে। তো এটা দিয়ে বললাম 0। এখন আমি তোমাকে এই সমীকরণ দিয়ে বললাম এখানে ওমেগা এর মান কত বের করো। কি করবা? ওমেগা এর মান কত এটা বের করো, দেখি। লুপ আহমেদ বলছে 1, বলছে 5, ফারহা আফরিন বলছে 5। দেখি ওকে, ওমেগা ইজ ইকুয়াল টু, গুড। এই যে আগে এই জায়গাটা অনেকে ভুল করে, ধুম করে আচ্ছা এটাকে ওই সমীকরণের সাথে তুলনা করতে হবে, তোমাকে ওই সমীকরণের সাথে তুলনা করতে হবে। তাহলে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু, তুমি এটা দিয়ে দিতে পারো। অনেকে ভুল করে ফেলে যে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা দিয়ে ওমেগা বের করে ফেলি, না। তাহলে আমাকে আগে কি করতে হবে? 5 দিয়ে, কারণ আমাকে আগে সমীকরণটা এই প্যাটার্নে নিতে হবে, ডি স্কোয়ার এক্স। তাহলে আমি আগে 5 দিয়ে এটাকে ভাগ দিব। ভাগ দিলে আমি এখানে কি পাবো সমীকরণে? দেখো আমি সমীকরণে পাবো, এটাকে আগে 5 দিয়ে এই ফরম্যাটে নিতে হবে। তাহলে এই ফরম্যাটে নিতে গেলে আমি কি পাচ্ছি? ডিটি স্কোয়ার প্লাস 5 কমন নিছো না, 5 কমন নিছো, তাহলে এখানে কি হবে? 25x ইজ ইকুয়াল টু 0। এই 5টা ওই পাশে চলে গেলে 0 আলটিমেটলি। তাহলে এই 5 দিয়ে আগে ভাগ দিয়ে আমি এই ফরম্যাটে নিয়ে নিলাম। দেখো ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, এই ফরম্যাটে আনবা। এবার আনার পরে তুলনা দাও। এবার এই ফরম্যাটে আনার পরে এইবার তুমি এটা ইজ ইকুয়াল টু কি? এখানে ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 25, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু 5, শেষ। হ্যাঁ, দেখছো? ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এতটুকু বুঝলাম। ঠিক আছে, এতটুকু আমরা বুঝতে পারছি। তাহলে এই পয়েন্টগুলো আমরা এখন যে কোনোভাবে, এত বড় বড় ম্যাথ তোমাদের দিবে না, এগুলো নিয়ে কোনোভাবে ভয় পাবা না। আসলে যে এইগুলো আসে যে ওমেগা ইজ ইকুয়াল টু কি 2π বাই টি, টি ইজ ইকুয়াল টু 2π বাই ওমেগা, ভিম্যাক্স ইজ ইকুয়াল টু ওমেগা এ, এই যে ছোট ছোট ফর্মুলাগুলো দিয়ে দেয়, দিয়ে বলে যে এটার মান কত বের করো, এটার মান কত বের করো, যেগুলো তুমি ক্যালকুলেট করা যায়, যেগুলো আমার একটু আইডিয়া আসা যায়। ঠিক আছে, ম্যাথ আসে 5 থেকে 6টার মতো না, এটা ভুল কথা। ম্যাথ আসে 5 থেকে 6টার মতো, এটা ভুল কথা। কারণ কোনোবার ম্যাথ 2টাও আসছে, কোনোবার 5টাও আসছে, ফিজিক্স কেমিস্ট্রি মিলায়, কোনোবার 3টা, কোনোবার 1-2টা, মানে এটা কোনো ফিক্স নাই, কোনো ফিক্স নাই। লাস্ট বছরের গুলাতে তো আহামরি এত আসতেই দেখা যায় না। আবার কোনো 1-2 বছরে আসছেও 3-4টা ম্যাথ আসছে, আবার কোনো বছরে আসেও নাই, মানে একটা দিছে। আমাদের বছর যেমন কি হয়েছিল, 2টা ম্যাথ দিছে, জাস্ট 2টা ম্যাথ। তাও মোটামুটি এটা যে একবার, যে জীবনে একবার একটু চোখ খুলে পড়ে, সে পারার কথা। ঠিক আছে, তো এই তো এভারেজে ধরে রাখো 2 থেকে 3টা, এভারেজ 2 থেকে 3টা ফেস করতে হতে পারে, এইভাবে একটা মেন্টালিটি রাখবা। হ্যাঁ, যে 2 থেকে 3টা ফেস করতে হতে পারে। আচ্ছা গেল। এবার আসো সরল দোলন গতির, এখানে কি বলছে? সরল দোলন গতির এই পয়েন্টটা আমাকে কি বলছে? কৌণিক বিস্তার 4 ডিগ্রি এর মধ্যে রাখতে হবে। কত ডিগ্রি এর মধ্যে? 4 ডিগ্রি এর মধ্যে রাখতে হবে। হ্যাঁ, তাহলে সরল দোলকের গতি সরল রৈখিক না হয় যে, এবার দেখো যদি 4 ডিগ্রি এর বেশি করে ফেলো, মানে রাখতে হবে
কৌণিক যে বিস্তারটা, মানে এই যে এইদিকে কৌণিকের যে বিস্তার, সেটা 4 ডিগ্রি এর কম রাখতে হবে। হ্যাঁ, অ্যাঙ্গেলটা তুমি এর চেয়ে বেশি উঠাইলে হবে না, তাইলে হবে না। তখন যদি 4 ডিগ্রির বেশি হয় তখন সরল রৈখিক না হয়ে এটা কি হবে, বৃত্তাকার হবে। নর্মালি আমরা জানি সরল দোলকেরটা সরল রৈখিক গতি হয়, কিন্তু যদি তুমি ওদের অ্যাঙ্গেল কৌণিক যে বিস্তারটা সেটা যদি 4 ডিগ্রি বেশি করো, অনেক অ্যাঙ্গেলে উঠায় ফেলো, তাহলে কিন্তু সেক্ষেত্রে গতিটা সরল রৈখিক না হয়ে বৃত্তাকার হবে। আচ্ছা, এই জিনিসটা বলছে সরল দোলন গতির উদাহরণ আমরা আগেও পড়ছি, আরেকবার এখানে এগুলো সব উদাহরণ দেখে যাবা, ওই সব গিটারের স্ট্রিং এগুলো সব কমন জিনিসগুলো আমরা পড়েছি। আচ্ছা, তো এবার আসো এই সরল দোলকের গতির সরল দোল গতি এই জায়গায় আমাদের যে ওর পর্যায়কাল ও কম্পাঙ্ক, এই জায়গাগুলো সেই আগের মতোই, বাট এইখানে দেখো ওর ক্ষেত্রে আমার পর্যায়কালটা আমরা কিভাবে বলি, 2 পাই, একটা দোলন গতি সরল দোলকের 2 পাই √L/G, √L/G। এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে ওর পর্যায়কালের ফর্মুলা। এটা কি, ওর পর্যায়কালের ফর্মুলা। ঠিক আছে ভাইয়া, তাহলে t = কি বলছে, 2 পাই ইন্টু √L/G ইন্টু √L/G। ওকে, তাহলে এটা এই ফর্মুলা। এখন এই ফর্মুলা দিয়ে অনেক কিছু আছে, পরবর্তীতে আমরা জানবো, আস্তে আস্তে দেখবা। আচ্ছা, এখন এই যে দেখো স্প্রিং এর গতির যে ক্ষেত্রে আমার কি বলছে, হ্যাঁ এই জায়গায় ওই যে আমরা তো স্প্রিং এ বারবার বলছি a is proportional to -x, এগুলো বলছি। আচ্ছা, ঝুলন্ত ভর m এর গতির জন্য নিম্নলিখিত শর্ত সাপেক্ষে ওরা সরল দোলকের গতি সরল দোলন গতি হবে। কি শর্তে মানলে একটা ঝুলন্ত ভর, ধরো এখানে একটা ঝুলন্ত ভর, এটা সরল দোলন গতি হবে, কি শর্ত মানলে? আচ্ছা, বলছে স্প্রিং এর ভর উপেক্ষণীয় হতে হবে, মানে ভর বেশি একটা থাকা যাবে না, উপেক্ষণীয় হতে হবে। স্প্রিংটিকে তার স্থিতিস্থাপক সীমার মধ্যে রেখে দোল দিতে হবে। যে স্প্রিংটাকে তুমি দোল দিবা সেটাকে স্থিতিস্থাপক সীমা, মানে হাইয়েস্ট তার যে লিমিট, সেটার মধ্যে রেখে দোল দিতে হবে। ঠিক আছে, এই কথাটা বলছেন। স্প্রিং এর বিস্তার x0, এটা কণাটির সাম্যাবস্থায় প্রসারণের চেয়ে কম হতে হবে, অর্থাৎ x0 is less than e। তাহলে এটা বলছে কি, স্প্রিং এর বিস্তার মানে কি, সর্বোচ্চ দূরত্ব। তাহলে ওর বিস্তারটা ওর প্রসারণের চেয়ে কম হইতে হবে, মানে বেশি বিস্তার হওয়া যাবে না, ও যতটুকু প্রসারণ হলে যতটুকু হয় তার থেকে ওর বিস্তারটা কম হতে হবে। তাহলে আমাকে কি বলছে, আমাকে বলছে ওর বিস্তারটা কম হতে হবে, ওকে বলছে স্থিতিস্থাপক সীমার রেখার মধ্যে, মানে স্থিতিস্থাপক সীমার মধ্যে ওকে ঝুলাইতে হবে, বেশি অনেক এত টানলা তাইলে হবে না, এবং বলছে ওর ভর উপেক্ষণীয় হইতে হবে। এই 3টা শর্ত তোমাকে মাথায় রাখতে হবে। ওটা লাগে না, এটা দরকার নাই। আচ্ছা, এই যে এই ফর্মুলাটা, এটা তো বারবার আসতেছে, দেখো 2 পাই √L/G, এটা নিয়ে আরো বিস্তারিত। এই যে এবার আসো সরল দোলকের সূত্রাবলী, যে জায়গাটা থেকে আমাদের আসছে। তো এই জায়গায় প্রথম সূত্র কি বলছে, হ্যাঁ প্রথম সূত্র সরল দোলকের প্রথম সূত্র বলছে, নির্দিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল দোলকের বিস্তার 4 ডিগ্রি এর মধ্যে থাকলে সেটা সমান সময় লাগবে, প্রতিটা দোলনে সমান সময়। তাহলে এই যে একটা দোলন ধরো এইভাবে এইদিকে গেল, আবার এইদিকে গেল, এইদিকে গেল, এইদিকে গেল, তাহলে এই দোলনটায় সমান সময় লাগবে। কখন? যদি তুমি 4 ডিগ্রি ওদের অ্যাঙ্গেলটা, যদি এই যে দোলনের যে অ্যাঙ্গেল, ধরো এখান থেকে দোল খাচ্ছে তুমি বিস্তার, এই অ্যাঙ্গেলটা 4 ডিগ্রি এর কমে রাখতে হবে, তাহলে ওরা সমান সময়ের মধ্যে যাবে, সমান সময় লাগবে। তাহলে এটা হচ্ছে সমকাল সূত্র, মানে সমান সময় লাগবে, সমকাল সূত্র। আচ্ছা, দ্বিতীয় সূত্র বলছে দৈর্ঘ্যের সূত্র, মানে তার এই যে কার্যকর দৈর্ঘ্য, কি বলা হচ্ছে, ওর কার্যকর দৈর্ঘ্যের সাথে কথা বলা হচ্ছে। তাহলে এই যে দেখো ওর দোলনকাল ওর কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক, এই যে এটা। তাহলে কার্যকরী দৈর্ঘ্য কি, মানে এই যে এখান থেকে ওর যেখান থেকে ঝুলতেছে এখান থেকে কেন্দ্র পর্যন্ত, এটা হচ্ছে তার কি কার্যকরী দৈর্ঘ্য, যেটা দিয়ে ঝুলে আছে। তাহলে এটা হচ্ছে ওর দৈর্ঘ্য। তাহলে এই দৈর্ঘ্য বাড়লে আমার দৈর্ঘ্যের সাথে কিভাবে সম্পর্কিত, ব্যস্তানুপাতিক, হ্যাঁ না সরি বর্গমূলের সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক, t is in proportional to √L।
এবার তৃতীয় ত্বরণের দ্বিতীয় দৈর্ঘ্যের, এগুলো এমনি মনে রাখবা, ঠিক আছে, সহজ। মানে দ্বিতীয় দৈর্ঘ্য, দ্বিতীয় সূত্র কোনটা ছিল? দৈর্ঘ্যের সূত্র। তৃতীয় সূত্র ত্বরণের সূত্র। তাহলে এইখানে কি বলছে? ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তার মানে ওই যে আমরা একটু আগে যে ফর্মুলাটা পড়ছিলাম ওইটাই দেখো ভেঙে ভেঙে এখানে দেখাচ্ছে। তাহলে এটা কি? ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক, টি ইজ ইনভার্সলি। তার মানে ত্বরণ যত আমার বাড়বে, আমার ওর সময়কাল মানে ওর যে পর্যায়কাল সেটা তত, মানে ত্বরণ বাড়লে এটা কমবে, ত্বরণ কমলে এটা বাড়বে। ওকে, টি এর সাথে এই সম্পর্ক। আর চতুর্থ সূত্র কি বলছে? ভরের সূত্র। ভরের সূত্র। তাহলে এখানে বলছে যে কোন দোলনকাল তার দোলকের পিণ্ডের ভর, কি বলছে? পিণ্ডের ভর, এই যে দেখো ওর পিণ্ডের ভর, আকৃতি, উপাদান, এদের উপর নির্ভর করে না, এদের উপর সে নির্ভর করে না। ঠিক আছে? তাহলে চতুর্থ সূত্রের এই পয়েন্টটা তোমাদেরকে বলে দিছে যে কিসের উপরে কি সে নির্ভর করে। ওকে, ঠিক আছে সবাই ক্লিয়ার? হ্যাঁ, দেখো বুঝছো কিনা? ওকে, তাহলে ভর, চতুর্থ সূত্র কি? ভর। তার মানে ওর দোলনকাল, ওর ভরের আকার, গঠন কি, এগুলোর উপরে নির্ভর করে না, ভরের উপরে নিরপেক্ষ, ভরের সাথে তার নিরপেক্ষ সম্পর্ক, কোনো সম্পর্ক নেই। ওকে, আচ্ছা ফাইন। এবার আসো এইখানে কি বলছে? সরল দোলন গতির বৈশিষ্ট্য। আমরা এতক্ষণ ধরে যা পড়ছি সেগুলাই মোটামুটি একবার রিডিং দিবা। এটা একটা পর্যায়বৃত্ত গতি। এটা কি? গতিটা বিপরীতমুখী হবে। ওকে ফাইন। সরল রেখায় ঘটে। সরল রেখা আমরা বলছি সরল দোলন গতি সরল রেখায়। সরণের সমানুপাতিক, ত্বরণ সরণের বিপরীতমুখী। ওই যে সহজ কথা, এটাই বলবা। এটা মনে রাখলেই বাকি বৈশিষ্ট্য হয়ে গেছে। আচ্ছা, তারপরে এদের ত্বরণটা সবসময় কি? সাম্য অবস্থান অভিমুখী। ত্বরণটা মানে ধরো এটা বলছ, ওর ত্বরণটা সবসময় কোন দিকে? সাম্যাবস্থার দিকে। আর বেগটা হচ্ছে বিস্তারের দিকে। তাহলে বেগ বিস্তারের দিকে, ত্বরণটা সবসময় সাম্যাবস্থার দিকে। আচ্ছা, এই যে জিনিসটা বলছে গতিপথের মধ্যে অবস্থানে বেগ সর্বাধিক, সরণ সর্বনিম্ন। ওকে, গতিপথের মধ্য অবস্থানে আমার কি? বেগটা সর্বাধিক হয়। মধ্য অবস্থান আমরা পড়ছিলাম, মধ্য অবস্থানে বেগ সর্বাধিক কিন্তু ত্বরণ শূন্য হয়। ওকে, এই ব্যাপারটা গেল। ওকে, এবার আসো এইখানে একটা কথা বলছে, আমাদের শব্দ শ্রুতিগোচর, মানে আমরা শুনতে পারবো কখন, কত কম্পাঙ্ক হলে আমরা শুনতে পারবো, সেটা হচ্ছে 20 থেকে 20,000 হার্টজ। কত হার্টজ? কত হার্টজের কম্পাঙ্ক আমরা শুনতে পারি? 20 থেকে 20,000। হ্যাঁ, 20 থেকে 20,000। ওকে, 20 থেকে 20,000 হার্টজ হয়। আচ্ছা, তো এই যে 20 থেকে 20,000 হার্টজের কম্পাঙ্ক আমরা বলে থাকি, এখন এটা আমরা শুনতে পারি, বাচ্চাকাল থেকে পড়ে আসতেছে 20 থেকে 20,000। কিন্তু এই যে সেকেন্ড দোলক নামে একটা কথা আছে, সেকেন্ড দোলক যার দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড, তাহলে ওরটা কি শুনতে পারবা না, কারণ ওর কম্পাঙ্ক কত? 0.5। কম্পাঙ্ক ইজ ইকুয়াল টু কি? এফ ইজ ইকুয়াল টু 1/t। এখন একটা যে সেকেন্ড দোলক তার দোলনকাল কত? 2 সেকেন্ড। তাহলে আমি যদি বলি 1/2 ইজ ইকুয়াল টু 0.5 হার্টজ, এত। তাহলে একটা সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত? 0.5 হার্টজ। আর এটা কি রেঞ্জের মধ্যে পড়ছে 20 থেকে? তাহলে এটা শুনবা না, তাহলে এটা অনেক হালকা সাউন্ড, তুমি শুনতেই পারবা না। ওকে, এবার দেখো ওদের ব্যবহার, এই সরল দোলন গতির ব্যবহারটা আমরা খেয়াল করি। 3টা জায়গায় আমরা ব্যবহার করি, ঠিক আছে? হ্যাঁ, অভিকর্ষ ত্বরণ জি বের করতে, পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে এবং সময় নির্ণয় করতে। তাহলে অভিকর্ষ ত্বরণ, উচ্চতা এবং হচ্ছে সময় নির্ণয়। তাহলে আমরা কি বলবো বলতো? আমরা ওর ত্বরণ, ঠিক আছে, ত্বরণ, তারপরে হচ্ছে ওর উচ্চতা এবং এরপরে কি? ওর সময় নির্ণয়, এগুলোর জন্য, ঠিক আছে, এই পয়েন্টগুলো। তাহলে এই 3টা ক্ষেত্রে আমরা সরল দোলন গতির ব্যবহার করি, সরল দোলন গতির ব্যবহার আমরা করে থাকি, ঠিক আছে?
দেখো ওকে গুড GHT GHT তাহলে কোনটা কোনটা আমরা করব GHT ভেরি গুড হ্যাঁ GHT আচ্ছা গ্র্যাভিটি হাইট টাইম এই তিনটা আমরা বের করব আচ্ছা তো এই জায়গায় থেকে দেখো যে t = 2π√L/g তাহলে এখান থেকে g = আমরা ওই যে উল্টা করে স্কয়ার করে এইটা আমরা আনতেই পারি তাই না g = 4π² g এর মান বের করা যাবে আচ্ছা এগুলা তো বলছি 4 ডিগ্রির মধ্যে হইতে হবে পাহাড়ের উচ্চতা নির্ণয় জাস্ট পয়েন্ট লাগবে এখানে তোমাদেরকে কোনো ম্যাথ দিবে না পাহাড়ের উচ্চতা কেমনে হয় এই বাট একটু ফর্মুলাটা দেখে যাবা একবার ফর্মুলাটা রিড করবা এগুলা দিয়ে কখনোই কোনো ম্যাথ আসতে আমি দেখি নাই বাট তাও একবার ফর্মুলাটা দেখে যাবা যে উচ্চতা বের করার ক্ষেত্রে তুমি কি করবা ওই জায়গায় তোমার নির্দিষ্ট উচ্চতায় ওরখানে পর্যায়কালটা কত আর পৃষ্ঠে পর্যায়কাল কত এগুলা দিয়ে এমনি এমনি বের করা যাবে বাট এগুলো দিয়ে ম্যাথ আসে না বারবার বলতেছিস ম্যাথ আসে না আচ্ছা সময় নির্ণয় এই জায়গাটা ইম্পর্টেন্ট এটা বুঝে বুঝে পড়ার জায়গা একটা চিন্তা করো আচ্ছা শীতকালে যে কোনো কিছুর দৈর্ঘ্য কি কমে না বাড়ে শীতকালে সব কিছু কেমন হয়ে যায় একটু শ্রিঙ্ক হয়ে যায় না হ্যাঁ শীতকালে কি হয় শ্রিঙ্ক হয় মানে একটু সংকুচিত হয়ে যায় তার মানে শীতকালে যে কোনো কিছুর দৈর্ঘ্য কমে যায় আর গরমকালে কি হয় তাপমাত্রা বেশি ওরা বৃদ্ধি পায় তাহলে খেয়াল করো আমি যখন বলতেছি শীতকাল তাহলে শীতে আমার ধরো একটা দোলকের দৈর্ঘ্য বেড়ে যেতে পারে তাহলে ওর দৈর্ঘ্য বেড়ে যাবে দৈর্ঘ্য বাড়বে আর দৈর্ঘ্য বাড়লে কি হবে ওর এই জায়গায় আমরা বলতে পারি দৈর্ঘ্য বাড়লে ওর দোলনকাল বাড়বে তাহলে দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে ওর কি হবে দোলনকাল বাড়বে দৈর্ঘ্য বাড়লে ওর কি বাড়বে দোলনকাল বাড়বে তাই না কারণ আমরা জানি ওই সম্পর্কটা কি t is proportional to √L তাই তো হ্যাঁ তাহলে এই কথাটা বলছে যে শীতকালে তো দৈর্ঘ্য কমবে এটা হচ্ছে গরমকালে কি বলতেছে গরমকালে তাহলে গ্রীষ্মে আচ্ছা এই যে দেখো এবার গ্রীষ্মে যদি দৈর্ঘ্য বেড়ে যায় তাহলে দোলনকাল বাড়বে হ্যাঁ আর দোলনকাল যদি বেড়ে যায় মানে ও বেশিক্ষণ ধরে দোল খাচ্ছে হ্যাঁ দোল খাচ্ছে তাহলে ঘড়ি কি দ্রুত চলবে না ধীরে চলবে ঘড়ি ধীরে চলবে তাহলে ঘড়ি ধীরে চলে কারণ দোলনকাল বেশি অনেকক্ষণ ধরে দোল খাচ্ছে ইউ এরকম করে দোল খাচ্ছে তাহলে ঘড়িটা কি হবে ধীরে চলবে আচ্ছা এটা হচ্ছে গ্রীষ্মকালে আর শীতকালে কি শীতকালে দেখো ঘড়ির দোলনকাল কমে যাবে এবং ঘড়িটা কেমন হবে দ্রুত চলবে ঠিক আছে ঘড়িটা কি চলবে শীতকালে আমার ঘড়িটা দ্রুত চলবে কেন কারণ শীতকালে দৈর্ঘ্য কমে যাবে আর ওই যে দৈর্ঘ্যটা ছোট হয়ে গেলে দোলনকাল কম হবে দোলনকাল কম হলে ওরা তাড়াতাড়ি দোলনকাল অল্প ধরো এই অল্প দোলনকাল তাহলে ঘড়িটা কি তাড়াতাড়ি চলতেছে না তাড়াতাড়ি আর গ্রীষ্মকালে দোলনকাল বাড়ে তাহলে দোলনকাল বাড়লে লম্বা সময় ধরে এই তাহলে ঘড়িটা আস্তে আস্তে চলছে ধীরে ধীরে ক্লিয়ার সবাই দেখো তো হ্যাঁ বুঝছো কিনা বলো এইটা ইম্পর্টেন্ট এই জায়গাটা ইম্পর্টেন্ট হ্যাঁ এটা একদম ইজি আবার উল্টাটা তুমি এমনি চিন্তা করো কি বলছেন আমরা জানি মাটির নিচে বা পাহাড়ে জি এর মান কমে আর জি এর মান কমলে টি এর মান বাড়বে কারণ আমরা জানি টি ইজ প্রপোর্শনাল টু 1/√g তাহলে আমার জি এর মান কি বলছি মাটির নিচে যাও বা পাহাড়ের উপরে যাও জি এর মান কমবে জি এর মান কমলে আমার কি হবে জি এর মান যদি কমে তাহলে টি এর মান বাড়বে দোলনকাল বাড়লে সেখানে আমার কি হবে ঘড়িটা কি ধীরে চলবে না কারণ অনেকক্ষণ ধরে দোল খাবে দোলনকাল তাহলে অনেকক্ষণ ধরে দোল খাবে তাই না ভাইয়া তাহলে আমার তখন ঘড়িটা ধীরে চলবে আচ্ছা এটা বলছে হ্যাঁ এই কথাটা বলছে আর যদি তুমি এমন জায়গায় নাও যেখানে জি এর মান বেশি যেমন কোথায় এই যে মেরু অঞ্চলে জি এর মান বেশি তাহলে জি এর মান যদি বেশি হয় তাহলে আমার টি এর মান কমবে কারণ ওরা তো ব্যস্তানুপাতিক মেরু অঞ্চলে আমরা জানি জি এর মান বেশি তাহলে সেখানে টি এর মান কমবে মানে দোলনকাল কম তাহলে ঘড়ি দ্রুত চলবে ঘড়ি কি হবে দ্রুত কারণ দোলনকাল কম তাড়াতাড়ি দ্রুত চলবে ঠিক আছে হ্যাঁ এই তাহলে এগুলো বুঝে পড়বে মানে এটা মুখস্থ করার কিছু না আমরা জানি মেরুতে দোলনকাল জি এর মান বেশি আর বিষুবী অঞ্চলে কম তারপরে হচ্ছে যে পাহাড়ের উচ্চায় যাও নিচে যাও যেখানেই যাও ওইগুলোতে কম
তাহলে এই জিনিসটা আমাকে মনে রাখতেই হবে। আচ্ছা, এবার আসো দোলনকালের হিসেবের এই জায়গাটাতে আমাদের কি বলে, হ্যাঁ এই জায়গাটাতে কি বলে যে সঠিক সময় নির্দেশকারী একটি দোলক ঘড়ি দিনে এতগুলা অর্ধ দোলন দেয়। ঠিক আছে, আচ্ছা তো এখন আমরা ধীরে চলার ক্ষেত্রে কত ধীরে চলতেছে, ধরে নিলা n সেকেন্ড ধীরে চলতেছে, বললো একটা ঘড়ি ধীরে চলতেছে n সেকেন্ড ধীরে, তাহলে সেক্ষেত্রে তোমার দোলনকালের ফর্মুলাটা কি, 2 × 86400 ডিভাইডেড বাই 86400 মাইনাস n, তখন তুমি মাইনাস করবা, ধীরে চললে ওটার মাইনাস করে দিবা। আর যদি বলে দ্রুত চলতেছে সেক্ষেত্রে কি করবা, সেম ফর্মুলা, জাস্ট এখানে প্লাস n, ওটারে প্লাস করবা, যেহেতু দ্রুত চলতেছে তাহলে ওরা যোগ করে দিবা, তাইলে ওর দ্রুততা। তাহলে আমার এই যে বলে অনেক সময় যে একটা ঘড়ি এখানে নেওয়ার পরে এটা 10 সেকেন্ড দ্রুত চলতেছে, তো 10 সেকেন্ড যখন দ্রুত চলবে তখন আমার এই জিনিসটা 2 × এত ডিভাইডেড বাই এত প্লাস n, ঠিক আছে। ওকে, ক্লিয়ার সবাই? ওকে, এইটুকু গেল আমাদের এতটুকু পার্ট, ঠিক আছে। আচ্ছা, তো এখন এই লিফটে দোলক ঘড়ি দ্রুত বা ধীরে যাওয়ার এগুলার ক্ষেত্রে আমাকে কি বলছে, তো এইখানে ওই যে এগুলা নিউটনীয় বলবিদ্যায় তোমরা পড়ছিলা, লিফটে যদি এ ত্বরণ সহ নিচের দিকে নামতে থাকে তাহলে দোলনকালে কি হবে, এখানে জি মাইনাস এ, আর যদি এটা উপরের দিকে উঠতে থাকে তাহলে ও এক্সট্রা একটা ত্বরণ নিয়ে যাচ্ছে উপরের দিকে, তাহলে জি প্লাস এ, এটা বলছে। আর যদি লিফটটি সুষম বেগে উপরে ওঠে বা নিচে নামে সুষম বেগে তাহলে নর্মাল ওই ফর্মুলাই। আর যদি লিফট অবাধে পড়লে মানে একদম ধরো ছেড়ে গেল, ঠিক আছে, এটা তাহলে এটা জি মাইনাস জি, মানে এটা ইনফিনিটি হয়ে যাবে, টিটা ইনফিনিটি, দোলনকালটি অপর্যাবৃত্ত হবে। তার মানে লিফটে যদি অবাধে পড়ে মানে কোনো বেগ বা কোনো ত্বরণ কিছুই নাই, ধাস ধুম করে ছেড়ে পড়ে গেল, তাহলে সেক্ষেত্রে টি ইজিক্যাল টু ইনফিনিটি হবে, সুষম বেগে গেলে এত নর্মালটাই। আর যদি উপরে উঠতে যায় তাহলে তুমি জি প্লাস এ, আর যদি নিচে নামতে থাকে তাহলে তোর জি আসে নিচে নামতেছে, সেখানে আরে ত্বরণটা মাইনাস হয়ে যাবে, জি মাইনাস এ। আচ্ছা, এগুলো গেল, এখানে আর কিছু লাগবে না তোমাদের, ফর্মুলা এগুলো পারবা। আচ্ছা, যদি তোমাকে বলে সেকেন্ড দোলকের কত, সেকেন্ড দোলকের সময়কাল কত, সেকেন্ড দোলক কত, পর্যায়কাল কত, একটা সেকেন্ড দোলকের জানো, একটা সেকেন্ড দোলক একটা কথা বলে, সেকেন্ড দোলক ওর সময়কাল কত, একটা সেকেন্ড দোলকের সময়কাল হচ্ছে 2 সেকেন্ড, ঠিক আছে। আর এইটার হ্যাঁ সময়কাল হচ্ছে কত, 2 সেকেন্ড। আর ওর কার্যকর দৈর্ঘ্য কত, ওই সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য, হ্যাঁ যেটা লম্বা, যেটা দিয়ে ঝুলে থাকে, কার্যকর দৈর্ঘ্য সেটা হচ্ছে 0.99 মিটার, এরকম একটা পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, ওকে, আচ্ছা এগুলো নিয়ে আমরা আসবো। ওকে, এখানে কিছু লাগবে না, প্যারাল এগুলা দিকে কিছু আসবে না, এই যে এগুলা কিছু আসে না। এখানে তোমরা একটা জিনিস জাস্ট মনে রাখবা, কি দেখো, ওর স্থিতিশক্তি, হ্যাঁ স্থিতিশক্তি গতিশক্তির এই ব্যাপারগুলা একটু খালি দেখে রাখবা আর কি, হ্যাঁ একটু স্থিতিশক্তির গতিশক্তির ব্যাপারটা, এই যে স্থিতিশক্তি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, হ্যাঁ হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, আর স্থিতিশক্তি আর গতিশক্তি ছিল হচ্ছে এই যে এইটা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই দুইটাকে যোগ করে আমার মোট যান্ত্রিক শক্তি কত, যখন বলবে মোট যান্ত্রিক শক্তি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স এ স্কোয়ার, এটা হচ্ছে মোট যান্ত্রিক শক্তি, হ্যাঁ একটা সরল দোলন গতি।
আচ্ছা, সরল দোলক গতি শক্তির নিত্যতা সূত্র মেনে চলে, সিম্পল ব্যাপার। শক্তির নিত্যতা সূত্র শুরুতে যা থাকে পরেও তা থাকে, এই জিনিসটা ওরা মেনে চলে। আচ্ছা, সরল দোলক গতির সমীকরণ এই যে এটা আমরা জানি, a প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। আর এইদিকে তোমাদের কিছু লাগবে না, এগুলো দেখে যাবা। আচ্ছা, এই জায়গায় এটা মনে রাখবে, জানার বিষয়টা, সরল দোলন গতি সম্পন্ন বস্তুর বিভব শক্তি সাম্যাবস্থায় কত হয়? 0, এবং গতিশক্তি সর্বাধিক। তার মানে দেখো, ওর বিভব শক্তিটা সাম্যাবস্থায় 0 এবং গতিশক্তি সর্বাধিক। আর সর্বাধিক উচ্চতায় গতিশক্তি উল্টাট, গতিশক্তি 0 এবং বিভব শক্তি সর্বাধিক। বুঝতে পারছো? তাহলে সাম্যাবস্থায় আসার পরে ওইখানে ওর গতিশক্তিটা সবচেয়ে বেশি। গতিশক্তিটা ধরো একটা গতি এরকম যাচ্ছে, সরল দোলন গতি, সাম্যাবস্থায় ওর এটা কি, ওর বিভব শক্তিটা 0, বিভব শক্তি 0, আর গতিশক্তিটা সর্বাধিক, গতিশক্তি একদম সবচেয়ে উপরে। আর সর্বাধিক উচ্চতায় গতিশক্তি, ধরো সর্বাধিক উচ্চতায় গেছে, সেখানে গতিশক্তি 0 কিন্তু বিভব শক্তিটা বেশি। হ্যাঁ, বিভব শক্তি। ওকে, আচ্ছা, এই গেল। এখানে আর তেমন কিছু নাই, এগুলা তোমাদের আসবে না, নর্মাল ব্যাপার। এই যে সেকেন্ড দোলক অলরেডি ভাইয়া বলছি, হ্যাঁ, এগুলো অলরেডি সব আলোচনা। একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে। হ্যাঁ, অভিকর্ষ ত্বরণের সেকেন্ড দোলকের দৈর্ঘ্য আর অভিকর্ষ ত্বরণের সম্পর্কটা দেখো। দৈর্ঘ্য আর ত্বরণ, এতক্ষণ তুমি দেখতেছিলা সময়কালের সাথে সম্পর্ক, তাই না? হ্যাঁ, সময়কালের সাথে তুমি সম্পর্কটা দেখতেছিলা, এইরকম এগুলা দেখতেছিলা। তাহলে এখন তুমি জানলা যে এই যে ওদের এল আর জি এর মধ্যে সম্পর্কটা কি, সমানুপাতিক। তাহলে ওরা একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য তার অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে, অর্থাৎ তারা সমানুপাতিক। এল ইজ প্রপোর্শনাল টু জি, এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে যে এটার সম্পর্কটা কি হতে পারে। আচ্ছা, হ্যাঁ, এই ধরনের প্রশ্ন আমাদের কিন্তু ঘুরে ফিরে প্যাটার্ন কিন্তু ভাইয়া সেম, এই প্যাটার্নের প্রশ্নগুলাই আমাদেরকে বারবার আসে এবং এগুলা থেকে আমাদেরকে পড়তে হয়। আচ্ছা, ওকে, তাহলে আমরা এবার আদর্শ গ্যাসে চলে আসি। ওকে, আদর্শ গ্যাস। তো আদর্শ গ্যাসের অনেক কিছু তোমরা পরিবেশ রসায়নে পড়েছো। পরিবেশ রসায়নে তোমাদের অনেক কিছু ছিল, তাই না? পরিবেশ রসায়নে ছিল যে আমরা অনেক কিছু এখানে দেখছি। আদর্শ গ্যাস কি বলে, যে যারা গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য মেনে চলে এবং সকল তাপমাত্রায় ও চাপে বয়েলের ও চার্লসের সূত্র মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে। তাদেরকে কি বলে? আদর্শ গ্যাস বলে। তো যেমন বলা হচ্ছে নিম্ন চাপ ও উচ্চ তাপমাত্রায় গ্যাস এই সমীকরণ মেনে চলে। তাহলে এই যে বলছে কোন অবস্থায়, যখন তাপমাত্রা অনেক বেশি এবং নিম্ন চাপ, সেক্ষেত্রে ওরা এই সমীকরণটা মেনে চলে। আচ্ছা, তো আদর্শ গ্যাস সমীকরণ যে কোনো গ্যাস কখন মানবে? উচ্চ তাপমাত্রা ওরা গ্যাসগুলো দূরে দূরে চলে যায়, তখন ওদের আকর্ষণ বিকর্ষণ থাকে না। সো এবং নিম্ন চাপ, তো ওই অবস্থায় ওরা কিন্তু এই আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলবে। এখন আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য কি ছিল আমরা পড়েছিলাম যে ও ভাইয়া পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সূত্র মেনে চলে, ঠিক আছে, এবং ওর অভ্যন্তরীণ শক্তি ওর আয়তনের উপর নির্ভরশীল করে না। তাহলে ওর গ্যাসের অভ্যন্তরীণ শক্তি তার আয়তনের উপরে কোনোভাবেই অভ্যন্তরীণ শক্তিটা আয়তনের উপর নির্ভর করে না। এটা হচ্ছে কার ক্ষেত্রে? এই যে ইয়ের ক্ষেত্রে, ঠিক আছে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমার এই কথাটা বলা হয়েছে। ওকে, হ্যাঁ, আচ্ছা, দেখো তাহলে আমার এটার উপর নির্ভর করে না, তাহলে একটা পয়েন্ট গেল, এটাও গেল। এবার আসি এই জায়গায় কি বলছে ওদের মধ্যে। হ্যাঁ, আদর্শ গ্যাস আমরা জানি ওদের আকর্ষণ নাই, কোনো বিকর্ষণ নাই, এবং ওদের নিজেদের আয়তন খুবই নগণ্য। ওদের নিজেদের আয়তন অনেক নগণ্য, ঠিক আছে। তার মানে ওদের ভিতরে নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ থাকে না, কোনো কিছুই নাই, কোনো ইয়ে নাই, তো সব কিছুই ওদের নাই। হ্যাঁ, ওরা খালি হচ্ছে মেনে চলে একটা সমীকরণ পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। আচ্ছা, তাহলে এইগুলা বলছে, এগুলো আগেও পড়ছো আদর্শ গ্যাস নিয়ে, যে ওদের আয়তন, নিজেদের কোনো নিজস্ব আয়তন নাই, ওদের কোনো আকর্ষণ বিকর্ষণ কাজ করে না। আচ্ছা, এখানে আমাদের গ্যাসের চলরাশি যেগুলা চেঞ্জ হতে পারে, মান চেঞ্জ হতে পারে, এগুলো কি কি? চাপ, আয়তন, তাপমাত্রা, পিভিটি, এই তিনটা আমার কি হয়? চেঞ্জ হয়। হ্যাঁ, ওকে,
হ্যাঁ, অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার উপর নির্ভর করে। এটা কার? আচ্ছা, লুবনা আহমেদ বলছে অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার উপর নির্ভর করে। তো এই জিনিসটা কার কথা, কার ডায়লগ বলো তো? এটা একটা নাম আছে, তাপগতিবিদ্যায় পড়াইছি। বলো তো এটা কি বলা হয়েছে? কার প্রকল্প? একজন বিজ্ঞানী নাম অনুসারে। ক্লসিয়াস মেয়ারের প্রকল্প না, ক্লসিয়াস না, মেয়ারের প্রকল্প। ভেরি গুড, তাপগতিবিদ্যা মনে আছে, ভেরি গুড। এটাকে বলা হয় মেয়ারের প্রকল্প, মেয়ারের প্রকল্প। ঠিক আছে। দেখি, ওকে, মেয়ারের প্রকল্প, ভেরি গুড, মেয়ারের প্রকল্প। আচ্ছা, তো এবার আসো এই যে গ্যাসের এই জায়গায় আমাদের কিছু সূত্রাবলী আমরা জানি। তো কি বলছে? বয়েলের সূত্র, চার্লস, চাপিও, অ্যাভোগাদ্রো, এগুলোর সূত্র। তো এগুলো আমরা অনেক কিছু আগে পড়ে আসছি, তো আমরা একটু একটানে চলে যাব, এখানে তোমাদের বেশি প্যারা হবে না। বয়েলের সূত্র আমরা পড়েছি, যেখানে তাপমাত্রাটা কনস্ট্যান্ট থাকবে। কি থাকবে? তাপমাত্রা স্থির, তার মানে সেক্ষেত্রে আমার ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি। তো এটা হচ্ছে কি? সমষ্ণ সমীকরণ। তাপমাত্রা স্থির থাকা মানে কি? সেটা সমষ্ণ সমীকরণ। আমরা তাপগতিবিদ্যাতেও পড়েছি এগুলা নিয়ে অনেক ডিটেইলসে, তাই না? তাহলে তাপমাত্রা স্থির থাকলে ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি। এবং এই জায়গায় ভি এবং পি, প্রেশার এবং ভলিউম, চাপ দিলে আয়তন কমবে, এটা তো স্বাভাবিক। তো ওদের লেখচিত্রটা কেমন হবে দেখো। আয়তাকার পরাবৃত্ত, যেভাবে আছে এইভাবেই শিখবা। আয়তাকার পরাবৃত্ত যেমনে আছে এমনি শিখে ফেলবা। আয়তাকার পরাবৃত্ত, আপা, আয়তাকার পরাবৃত্ত, আয়তাকার পরাবৃত্ত। ঠিক আছে। আচ্ছা, আয়তাকার পরাবৃত্ত, ওকে, গেল। এরপরে আসো এই জায়গাটায় আমাদেরকে কি বলছে? এখানে বাস্তব গ্যাসের অণুগুলোর আকার সীমিত এবং এদের মধ্যে আন্তঃআণবিক বল থাকে। বাস্তব গ্যাস বয়েলের সূত্র মেনে চলে না। আচ্ছা, বাস্তব গ্যাস কি? আদর্শ গ্যাস তো বললাম ওরা আকর্ষণ বিকর্ষণ নাই, ওদের নিজস্ব কোনো আয়তনও নাই। কিন্তু বাস্তব গ্যাসের কিন্তু আকর্ষণ আছে নিজেদের মধ্যে, এবং তাদের নিজেদের একটা নিজস্ব আয়তনও আছে। ওটাকে নগণ্য বলা যাবে না। আচ্ছা, চার্লসের সূত্র। এবার আসো চার্লসের সূত্র কি বলা হচ্ছে? চার্লসের সূত্র কি বলছে? ভি ইজ প্রপোর্শনাল টু টি, ভি ইজ প্রপোর্শনাল টু টি। ঠিক আছে, ভি ইজ প্রপোর্শনাল টু টি। তাহলে এই জায়গায় আমরা কি বলবো? চার্লসের সূত্র v1/t1 ইজ ইকুয়াল টু v2/t2, v2/t2, v1। তাহলে চার্লসের সূত্রে আমার এখানে চাপটা কনস্ট্যান্ট, চাপটাকে কনস্ট্যান্ট রাখা হচ্ছে। এবার চাপীয় সূত্র, এখানে কি বলছে? এটা রেনো এই সূত্রটা প্রদান করছেন, রেনো। এবং এইখানে বলছে যে তাপমাত্রার সাথে চাপেরও পরিবর্তন হবে, তাপমাত্রা বাড়লে চাপ বাড়বে, পি ইজ প্রপোর্শনাল টু টি। অর্থাৎ এখানে ভলিউম কনস্ট্যান্ট, এখানে কি কনস্ট্যান্ট? ভিটা কনস্ট্যান্ট। আচ্ছা, তো এখন এই যে তাপমাত্রা বাড়লে চাপ বাড়বে, কি পরিমাণে বাড়বে, কতটুকু পরিমাণে বাড়বে? এটা বলা হচ্ছে 1/273, 1/273 এই ভগ্নাংশে বাড়বে। এই ভগ্নাংশে সেটা কি হবে? বাড়বে, এটার কথা বলা হচ্ছে। তাহলে কি বলছে? কোন আকারে বাড়বে? এই ভগ্নাংশ আকারে এটা বাড়বে, ভগ্নাংশ আকারে এটা কি হবে? বাড়বে। ওকে, ওকে, ফাইন। এবার আসো তারপরে
এখান থেকে আমাকে কি বলছে, পি ইজ প্রপোর্শনাল টু টি, এগুলো আমরা অলরেডি বলেছি, এগুলো অলরেডি বলা হয়ে গেছে যে বাড়বে কি ভগ্নাংশ, ধরো 1/273, এই ভগ্নাংশ আকারে ওরা বাড়তে থাকে চাপটা। ওকে, অ্যাভোগাদ্রোর সূত্র কি তোমরা জানো, মনে আছে? অ্যাভোগাদ্রোটা কি বলছিল? অ্যাভোগাদ্রো সে বলছিল যে মোল সংখ্যার সমানুপাতিক, আয়তন তার মোল সংখ্যার সমানুপাতিক, অর্থাৎ ভি ইজ প্রপোর্শনাল টু এন, ভি ইজ প্রপোর্শনাল টু এন। তো এই সবগুলো সমীকরণকে একসাথে করে আমরা যেটা আনতে পারছি সেটা হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, হ্যাঁ, এন আর টি, পিভি ইজ ইকুয়াল টু কি, এনআরটি। তাহলে এইখানে এগুলো সব মান তুমি জানো, এন কি মোল সংখ্যা, তো এই মোল সংখ্যা ইজ ইকুয়াল টু কি স্মল এম বাই ক্যাপিটাল এম, তাহলে স্মল এম বাই ক্যাপিটাল এম। স্মল এম কি, যেটা প্রদত্ত ভর দেওয়া আছে যত ভর হবে, মানে বর্তমানে যত ভর আছে, আর এমটা হচ্ছে তার আণবিক ভর বা পারমাণবিক ভর, ঠিক আছে, আণবিক ভর, যেটা একটা ফিক্সড মান, তাই না? আর প্রদত্ত ভর তো যে কোনো কিছু হতে পারে, তো এটা হচ্ছে মোল সংখ্যা। ওকে, তাহলে এখানে যে আর একটা কনস্ট্যান্ট চলে আসছে, এই কনস্ট্যান্টটা কি? এই কনস্ট্যান্টটাকে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক, সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক। আর ইজ ইকুয়াল টু 8.31, আর ইজ ইকুয়াল টু 8.31 জুল পার কেলভিন পার মোল, জুল পার কেলভিন পার মোল, ঠিক আছে? ওকে, এবার আসো, এই জায়গায় একটা কথা বলছে, রো ইজ প্রপোর্শনাল টু পি, রো ইজ প্রপোর্শনাল টু পি, তার মানে ওর চাপের সাথে এটা কি সমানুপাতিক, চাপের সাথে ওর ঘনত্বটা সমানুপাতিক। তাহলে তোমার চাপ যত দেওয়া হবে, যত চাপ দেওয়া হবে তত সেটা কি হবে, ঘন ঘন হবে। তাহলে এই যে কথাটাই বলছে, পি ইজ প্রপোর্শনাল টু রো, পি ইজ প্রপোর্শনাল টু রো। তাহলে রো, এই ঘনত্ব যত বাড়বে চাপ তত বাড়বে, ঘনত্ব যত বাড়বে চাপ তত, মানে চাপ বাড়াইলে তুমি চাপ দিলা, চাপ দিলে কি হবে, আয়তনটা ছোট হবে, আয়তনটা সংকুচিত হবে, এবং আয়তনটা যখন সংকুচিত হবে তখন কি হবে, ওর ঘনত্বটা বাড়বে। আয়তন যখন সংকুচিত হবে তখন তার ঘনত্বটা বাড়বে। আচ্ছা, সার্বজনীন গ্যাস ধ্রুবক, সার্বজনীন গ্যাস ধ্রুবকে কি বলছে, আর। তো আর এর এই জায়গাটায় বলছে, দেখো এসআই পদ্ধতিতে আর এর একক কি, আর এর একক কি, জুল পার কেলভিন পার মোল। তাহলে জুল পার কেলভিন পার মোল, পার মোল, ঠিক আছে, জুল পার কেলভিন পার মোল, ঠিক আছে, জুল পার কেলভিন পার মোল, এটা। আচ্ছা, এবার আসো, এসআই পদ্ধতিতে স্বাভাবিক তাপমাত্রা এবং চাপে এটার মান কত, 8.314, এটা আমরা অলরেডি বলেছি, অলরেডি শিখে ফেলছি এগুলা। আচ্ছা, প্রমাণ তাপমাত্রা ও চাপ, এই জায়গায় দেখো এসটিপি, এটা কত ডিগ্রি অক্ষাংশে আমরা নির্বাচন করি, 45 ডিগ্রি অক্ষাংশে, হ্যাঁ, অক্ষাংশে আমার এত কেলভিন তাপমাত্রা, অথবা আমরা বলি 0 ডিগ্রি সেলসিয়াস, মানে 273 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস। এইখানে আমার 760 মিলিমিটার প্রেসার, 760 মিলিমিটার উচ্চতা সম্পন্ন যে চাপটা হবে এটাকে আমরা বলি প্রমাণ চাপ। আচ্ছা, তো এখন এই প্রমাণ চাপ ইজ ইকুয়াল টু 1 × 10⁵ প্যাসকেল, অথবা এটাকে বলা হয় 1 অ্যাটমসফেরিক প্রেসার, এভাবে আমরা বলি। আচ্ছা, ফাইন, তাহলে চাপ গেল, তাপমাত্রা হচ্ছে এত 45 ডিগ্রি অক্ষাংশে। এখন এসটিপিতে বায়ুর ঘনত্বটা দেখো, এসটিপিতে বায়ুর ঘনত্ব 1.293 এবং বায়ুর চাপ কত, 1 × 10⁵ প্যাসকেল, প্যাসকেল। তাহলে ঘনত্ব কত, 1.29, আর এটা কত, 10⁵ প্যাসকেল। আবার কত অক্ষাংশে আমরা এটা মাপবো, 45 ডিগ্রি অক্ষাংশে। এই জায়গাটায় অনেক, এটাও প্রশ্ন আসছিল যে কত অক্ষাংশে আমরা মাপি, কত অক্ষাংশে এটা নির্ণয় করা হয় এসটিপিতে যে মানটা। তাহলে এই যে মানগুলো, এই জায়গাগুলো থেকে কিন্তু আমাদেরকে প্রশ্নটা আসে, যে যদি বলে প্রমাণ চাপ কত, কত প্যাসকেল, 1 × 10⁵ প্যাসকেল, বা 1 অ্যাটমসফেরিক প্রেসার, 1 ATM বলা হয়, ঠিক আছে? ওকে, এই তথ্যগুলাই আমাদের এখানে ইম্পর্টেন্ট। এখানে একটা কথা বলে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। দেখো অ্যাবসলিউট জিরো টেম্পারেচার মানে কি, যেই টেম্পারেচারে একটা বস্তুর আয়তন শূন্য হবে, অর্থাৎ এই যে -273 ডিগ্রি সেলসিয়াস। কি বলছি, -273 ডিগ্রি সেলসিয়াস, অথবা এটাকে আরেকটা বলা হয়, এটাকে যদি কেলভিনে নাও, 0 কেলভিন অথবা 0 কেলভিন। এই তাপমাত্রায় আমরা যে কোনো বস্তুর আয়তনকে কি পাবো বলতো, শূন্য পাবো। যে কোনো বস্তুর আয়তনকে আমরা কি পাবো, শূন্য পাবো, ঠিক আছে? কি পাবো বলতো, শূন্য পাবো। যে কোনো বস্তুর আয়তনকে আমরা শূন্য পাবো। তো এই তাপমাত্রাটাকেই বলা হয় পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা।
ওকে, ঠিক আছে, তাহলে মনে থাকবে, নামগুলা মনে থাকবে, নাম 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 নাম, এই মানগুলো আসে, এগুলা ভুল করাই যাবে না ভাইয়া, ভুল করাই যাবে না, কারণ এগুলো ক্যালকুলেটেড মান, একদম -273 এগুলো বসায় দেখছে, হ্যাঁ, চার্লসের সূত্র বসায় দেখছে, আরে আসলেই তো এই তাপমাত্রায় তো আমার ওর মানটা 0, আয়তনটা 0ই আসে। তাহলে এখানে একটা ভুল করে ওই যে -273 সেলসিয়াস, আর যদি 0 থাকে সেক্ষেত্রে দেখবা কেলভিন কিনা, আবার 0 ডিগ্রি সেলসিয়াসের বসায় দিও না, উল্টা পাল্টা করায় দিও না, আবার -273 কেলভিন দিয়ে দিলে ওইটা দাগায়ও না, খেয়াল করবা, খুব কেয়ারফুলি খেয়াল করবা, কারণ -273 সেলসিয়াস এটা মানে কি, কত কেলভিন, 0 কেলভিন। কিভাবে? কারণ সেলসিয়াস থেকে কেলভিন নিতে গেলে আমরা কি করি, 273 যোগ করি, তাহলে এখানে যদি -273 সেলসিয়াস বলে, তাহলে এটাকে যদি কেলভিন নিতে যাও, তাহলে -273 প্লাস 273, তাহলে কত হবে, প্লাস মাইনাসের কাটাকাটি 0, তাহলে 0 কেলভিন। ওকে, মনে থাকবে। এবার আসো এইখানে গড় বর্গ বেগ মানে কি, গড় করব সবগুলোর গড়, মানে স্কোয়ার করব, তারপরে ওদের গড় করব, হ্যাঁ, স্কোয়ার করে গড় করব, গড় বর্গ বেগ, গড় বর্গবেগের বর্গমূল, হ্যাঁ, গড় বর্গবেগের বর্গমূল মানে সবগুলার স্কোয়ার করে গড় করব, তারপর ওদের বর্গমূল করব, রুট মিন স্কোয়ার ভেলোসিটি, রুট মিন স্কোয়ার ভেলোসিটি। তো বলা হয় মূল গড় বর্গবেগ এটা গড় বেগ অপেক্ষা বেশি হয়, তার মানে আমাদের যে আরএমএস ভেলোসিটি, রুট মিন স্কোয়ার ভেলোসিটি, রুট মিন স্কোয়ার ভেলোসিটি ইজ গ্রেটার দেন মিন স্কোয়ার ভেলোসিটি, হ্যাঁ, তাহলে রুট মিন স্কোয়ার ভেলোসিটি ইজ গ্রেটার দেন মিন স্কোয়ার ভেলোসিটি, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, গেল। এবার আসো গ্যাসের আণবিক গতিতত্ত্ব, এই পয়েন্টে এসে আমরা কি কি জানবো। তো এইখানে আমরা বলতেছি বিজ্ঞানী বার্নৌলি তিনি প্রথম এই জিনিসগুলাকে প্রকাশ করেন এবং তাকেই বলা হয় গ্যাসের গতিতত্ত্বের জনক, তাকে কি বলা হয়, গ্যাসের গতিতত্ত্বের জনক, ঠিক আছে। তাহলে তোমাকে একটা প্রশ্ন আসতে পারে, গ্যাসের গতিতত্ত্বের জনক কে? অ্যান্সার বার্নৌলি। অ্যান্সার কে? বার্নৌলি, ঠিক আছে। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ভাইয়া বার্নৌলি। ওকে, আচ্ছা, বার্নৌলি গেল এটা। এবার আসো এই জায়গাটার মধ্যে আমাদের মোট বলের যে জায়গাটা, আমরা এখানে প্রেসার, এই জায়গাটা দেখো একটা ফর্মুলা আনছে, প্রেসার ইজ ইকুয়াল টু আমরা কি ফর্মুলা লিখতে পারি, 1/3 রো সি স্কোয়ার, মানে রোমটা কি এখানে ঘনত্ব, রো সি, সিটা কি এখানে, এখানে সিটা হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি, ওই যে মূল বর্গবেগ মান, আরএমএস ভেলোসিটি, ঠিক আছে, আরএমএস বেগ পি ইজ ইকুয়াল টু 1/3 রো সি স্কোয়ার, এটা বলছে। আচ্ছা, এখন আসি আমরা এদিক থেকে আরেকটা ফর্মুলা যেটা তোমাদের লাগবে সেটা দেখো, পিভি, পিভি ইজ ইকুয়াল টু 2/3 ই, এই ইটা কি গতিশক্তি, ইটা কি বলা হয় গতিশক্তি। তাহলে তুমি বলতে পারলা কি, দেখো তো যে আমার কোনো গ্যাসের ওর যে পিভি, পিভি হ্যাঁ মানে হচ্ছে যে প্রেসার ইনটু ভলিউম, সেটা ওর গতিশক্তির কত অংশ, 2/3। এটা একটা এমসিকিউ। তাহলে এটা ওর গতিশক্তির কত, গ্যাসের চাপ, গ্যাসের চাপ একক আয়তনে, ধরো একক আয়তন ভি এর মান 1, একক আয়তনে গ্যাসের চাপ তার গতিশক্তির কত কি হবে, তাহলে এইভাবে একক আয়তনে তুমি এভাবে লিখতে পারো না, ভি এর মান যদি 1 হয় তাহলে পি ইজ ইকুয়াল টু 2/3 ই, তার মানে তার গতিশক্তির 2/3 হবে তার চাপ। হ্যাঁ, এই যে ফর্মুলা দেখেই কিন্তু আমাদের ম্যাক্সিমাম ম্যাথ ফর্মুলার উপরে ভাইয়া, ম্যাক্সিমাম ম্যাথ আমাদের ফর্মুলার উপরে। ম্যাথ কি মানে এইগুলোতে অ্যানালাইটিক্যাল জিনিসগুলো। চার্লসের সূত্র অলরেডি আমরা পড়িয়েছি, জানি। এবার আসো বোলজম্যান ধ্রুবক নিয়ে একটা কথা আসে, এই বোলজম্যান ধ্রুবকটা কি? বোলজম্যান ধ্রুবক হচ্ছে অ্যাভোগাদ্রোর প্রতিটা সংখ্যার উপরে এই মোলার গ্যাস ধ্রুবকের মান। অ্যাভোগাদ্রোর কতগুলো অণু, 6.023 × 10⁻23, এই প্রত্যেকটা অণুর উপরে আর এর যে মানটা আসবে সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় বোলজম্যান ধ্রুবক। বোলজম্যান ধ্রুবক, তাহলে এই যে দেখো বোলজম্যান ধ্রুবকটা কত, 1.38 × 10⁻23 জুল পার কেলভিন, জুল পার কেলভিন, ঠিক আছে, 1.38
ইন্টু 10⁻⁻23 ইন্টু জুল পার কেলভিন, জুল পার কেলভিন। ঠিক আছে? আচ্ছা, গেল? গুড। এই যে মানটা আমাদের বোলজম্যান ধ্রুবক। আমাদের কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসে যে বোলজম্যান ধ্রুবকের মান নিচের কোনটি, এভাবে করে কিন্তু তোমাদেরকে প্রশ্নগুলো দিয়ে দেয়। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত ভ্যান ডার ওয়ালের সমীকরণ, যেটা বাস্তব গ্যাস মেনে চলে। আমরা জানি আদর্শ গ্যাস PV = nRT মেনে চলে। তাহলে বাস্তব গ্যাসগুলা কোন সূত্রটা মেনে চলবে ভাইয়া? বাস্তব গ্যাস হচ্ছে এই যে P + AN²/V² * V - NB = RT, মানে এই সূত্রটা ওরা মেনে চলে। এই সূত্রটা, এটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালের সমীকরণ। ভ্যান ডার ওয়ালের সমীকরণ এটা অলরেডি তোমাদেরকে পড়াই ফেলছি, 2/3 যে ব্যাপারটা। আচ্ছা, এইখানে দেখো আমাদের এই ফর্মুলাটা একটু মনে রাখো, যে ওই যে ওর যে এর সম্পর্ক মূল গড় বর্গবেগ রুট মিন ভেলোসিটি, হ্যাঁ, রুট মিন ভেলোসিটি। তাহলে এটার দেখো ফর্মুলাটা কি? √3p / রো ঘনত্ব। তাহলে এই যে বেগ, মানে মূল গড় বর্গবেগ, মূল গড় বর্গবেগ এর 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 কি সম্পর্ক? দেখো ঘনত্বের সাথে কি সম্পর্ক? ঘনত্বের সাথে 1/√ডেনসিটি এটা। আর চাপের সাথে দেখো ফর্মুলা থেকে √p। তাহলে এই ফর্মুলা, হ্যাঁ, তাহলে ওর সম্পর্কটা কি? ঘনত্বের সাথে বর্গমূলের ব্যস্তানুপাতিক, চাপের সাথে এটা হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। তাহলে এই যে ফর্মুলা থেকে কিন্তু তোমাদেরকে এই সম্পর্কগুলো আসতে পারে, যে চাপ বাড়লে কি হবে, এটা বাড়লে ঘনত্ব কমলে কি হবে। তাহলে আমরা ফর্মুলা যদি একটু দেখে যাব, তাহলে আমাদের কিন্তু ভাইয়া ম্যাথটা, মানে ম্যাথ কি, যে কোয়েশ্চেনটা তোমাকে দেওয়া হবে সেটা তুমি এমনিই পারবা। আচ্ছা, তো এটাই বলছে এইখান থেকে এই যে এই ফর্মুলাটা একটু মনে রাখতে হবে। কি দেখো, E গতিশক্তি = 3/2 nRT। n মানে কি? এখানে একক মোল হইলে তাহলে 3/2 RT। তাহলে এখন দেখো এই RT, তাহলে E এর সাথে T, এগুলো তো ধ্রুবক। আর কি একটা ধ্রুবক না, মোলার গ্যাস ধ্রুবক। তাহলে এগুলোকে যদি উঠায় ফেলো, তাহলে আমরা কি লিখতে পারি? গতিশক্তি তাপমাত্রার সমানুপাতিক। তাহলে আমরা এই যে E = 3/2 RT, এই ফর্মুলাটা থেকে আমরা এখানে এটা বুঝলাম যে E = T। তার মানে আমার যদি তাপমাত্রা বৃদ্ধি পায়, তাহলে আমার গতিশক্তি বৃদ্ধি পাবে। এবং এটা তুমি প্র্যাকটিক্যালি চিন্তা করো, যে আমার তাপমাত্রা বৃদ্ধি পেলে অণুগুলা কি গতিশীল হবে না? অণুগুলা গতিশীল হবে। তাহলে অণুগুলা যদি গতিশীল হয়, তাহলে কি ভাইয়া ওদের ইয়েটা বাড়বে। ওকে, এবার আসুন, তাহলে এখান থেকে গেল। এবার মূল গড় বর্গবেগ এবং তাপমাত্রা, এটা কি বলছে? মূল গড় বর্গবেগ তার তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। তো এই জায়গা থেকে আমরা ফর্মুলাটা আগে দেখে নেই, এই মূল গড় বর্গবেগের সাথে সম্পর্কটা কি। তাহলে √3RT / m। তাহলে এখান থেকে এই 3R কি? একটা ধ্রুবক। তাহলে তুমি এখান থেকে সম্পর্কটা বুঝতে পারতেছো যে ওর তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, আর যে আণবিক ভর সেটার সাথে বর্গমূলের ব্যস্তানুপাতিক, সেটার সাথে কি? বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই তাহলে এই যে সম্পর্ক, এই সম্পর্কগুলা তোমাকে জানতে হবে। ঠিক আছে, এই সম্পর্কগুলা তোমাকে জানতে হবে। এগুলা থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে। তাহলে দেখো, আমি সব প্রশ্নের একটাই সমাধান ভাইয়া, আমাদেরকে ফর্মুলাগুলা একটু আয়ত্ত করে নিতে হবে। যে ওর সাথে তাপমাত্রার এই জায়গাটার ফর্মুলাটা কি, তাহলে C = √3RT / m। এই ফর্মুলাটা জানলে তুমি কিন্তু ওর সাথে তাপমাত্রার সম্পর্ক, যে কোনো কিছুর সম্পর্ক, হ্যাঁ,
এটা। ওকে, গেল এটা। এরপরে দেখি আমরা এইখানে কি বলছে, কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে একটি অণুর গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক। এটা আমরা একটু আগে বলছি, ইজ প্রপোর্শনাল টু টি। এবং শূন্য তাপমাত্রায় অণুর গতিশক্তি কি হবে? যেহেতু আমরা বলছি ই ইজ প্রপোর্শনাল টু টি, হ্যাঁ, তাপমাত্রার সাথে গতিশক্তি সমানুপাতিক, তাহলে তাপমাত্রা যদি 0 হয় কখনো, তাহলে গতিশক্তি কি হবে? 0 হবে। গতিশক্তি 0 হবে। ওকে, গতিশক্তি 0 হবে। আচ্ছা, গেল। এই সব থেকে কোনো ম্যাথ আসবে না, মানে √3p রো এগুলাতে কোনো এই যে এত বড় বড় জিনিস তোমাদের দিবে না, দেয় নাই, কখনো আসে নাই, আমরা দেখি নাই। জাস্ট ফর্মুলাগুলো মনে রাখবা, যখন যদি কোনো ধরনের মানও দেয়, ধরো এইটা একটা মান দিতে পারে, এই যে এইটা একটা দিতে পারে। তো কি দিল? সিম্পল, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়েছে, প্রতি গ্রাম অণু হিলিয়াম, হ্যাঁ, গ্যাসের গতিশক্তি নির্ণয় করো পরমাণুর। তাহলে 3/2 RT, তাহলে আর দিলা 8.3, টি তাপমাত্রা কি কেলভিনে নিতে হবে, 27-এর সাথে 273 যোগ করো, কি 300, তাহলে 300 ইন্টু এত এত, এই তাহলে 3735 এরকম একটা মান, মানে তুমি ক্যালকুলেট তখন করতে পারো চাইলে। তো এগুলা মানে যোগ্য, মানে আসার মতো আসতে পারে, মানে ফর্মুলায় জাস্ট মানটা বসাইলে চলে আসবে, এই ধরনের মানগুলাই আমাদের দেয়। আচ্ছা, এখন আসো গড় মুক্ত পথ। মুক্ত পথ কি আমি সহজভাবে যদি মনে রাখি, তাহলে আমার হচ্ছে এই যে দুইটা সংঘর্ষ, ধরো এখানে একটা সংঘর্ষ হইলো অণু, আবার এইখানে একটা সংঘর্ষ হইলো অণু সংঘর্ষ, আবার এইখানে একটা সংঘর্ষ হইলো, এইখানে একটা সংঘর্ষ হইলো, হ্যাঁ, সংঘর্ষ। এগুলো হচ্ছে সংঘর্ষ, দুইটা পরমাণু সংঘর্ষ। তাহলে ওদের মধ্যে যে দূরত্ব, এই দূরত্ব, এইখানে দূরত্ব, এদেরকে গড় করো। এদেরকে কি করবা? গড় করবা, ঠিক আছে? এদেরকে গড় করবা। গড় করলে তারপরে যেটা আসবে সেটাকে বলা হয় গড় মুক্ত পথ। সেটাকে কি বলা হয়? গড় মুক্ত পথ। তাহলে সবগুলো মুক্ত পথকে যোগ করে তুমি যদি সেটার গড় করো, তাহলে সেটাকে আমরা কি পাবো? গড় মুক্ত পথ। ওকে, তাহলে এরকম ব্যাপার, গড় মুক্ত পথ। এখন এরা কিসের উপরে? বিজ্ঞানী ক্লসিয়াস এই গড় মুক্ত পথ নিয়ে গাণিতিক রাশিমালা কে প্রকাশ করেন? বিজ্ঞানী ক্লসিয়াস। এখানে আরেকটা জিনিস জানবা, ব্রাউনীয় গতি আছে, যেখানে পরমাণুগুলো খুব হ্যাফাজার্ড এলোমেলোভাবে মুভ করে, সেটার আবিষ্কারককে আইনস্টাইন, ব্রাউনীয় গতির আবিষ্কারক। আর ক্লসিয়াস কি করছে? গড় মুক্ত পথের একটা গাণিতিক রাশিমালা দিছে। তাহলে বিজ্ঞানীর কিছু কিছু জায়গায় বিজ্ঞানীর নামগুলা একটু আমাদের চোখ বুলাইতেই হবে। এখন এই গড় মুক্ত পথের এই যে ফর্মুলাটা দেখো, একটা বলছে 1/πa²n। আচ্ছা, তো এটা হচ্ছে একটা রাশিমালা ওদের ক্ষেত্রে। এখন তুমি এখানে ভাবতে পারো এগুলা কি, এগুলার কি πa²n, তাহলে এই এনটা কি অনুসংখ্যা, এ হচ্ছে ব্যাস, এগুলা বলছে। এখন আমার এই জায়গায় দেখো কি বলছে, আয়তন অনুসংখ্যার ব্যস্তানুপাতিক এবং আণবিক ব্যাসের বর্গের ব্যস্তানুপাতিক। দেখছো ওর যে আণবিক ব্যাস, মানে ফর্মুলাটার ব্যাখ্যা দিছে, এটা কি আণবিক ব্যাস, তাহলে এটার বর্গের ব্যস্তানুপাতিক। আর এনটা কি? অনুসংখ্যা, এই অনুসংখ্যার ব্যস্তানুপাতিক। তাহলে এইটা হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক। ফর্মুলা দেখেই বোঝা যাচ্ছে সম্পর্ক। তাহলে সম্পর্কগুলা কখনোই মুখস্থ না, কখনোই আমরা মুখস্থ করব না। এবার আসলে এখানে কিছু একটা কথা বলছে যে ঘনত্বের সাথে এটা কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। ঘনত্ব যত বাড়বে, হ্যাঁ, ঘনত্ব যত বাড়বে এটার মান, মানে গড় মুক্ত পথের মানটা তত কমবে। ঘনত্ব যত বাড়বে, মানে ঘনত্ব বাড়তেছে কাছাকাছি, তাহলে গড় দূরত্বটাও কমে যাবে না, তাহলে ঘনত্ব বাড়লে এটা কমবে। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, এই যে অণুগুলোর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, একটু আগে যেটা বললাম ব্যাসের বর্গের ব্যস্তানুপাতিক, এই যে, হ্যাঁ, এটা বলছে। আচ্ছা, আরেকটা কথা আমরা বলি, এই যে শূন্য মাধ্যমে ρ = 0 অথবা গড় মুক্ত পথ ইনফিনিটি। তাহলে আমরা একটু আগে দেখলাম কি ওর সাথে, এই রো এর সাথে ওর একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। তাহলে এই রো এর মান যদি 0 হয়, তার মানে সামথিং ডিভাইডেড বাই 0 = ইনফিনিটি। সামথিং ডিভাইডেড বাই 0 = ইনফিনিটি। তাহলে এই যে ডেনসিটি যদি কখনো 0 হয়, শূন্য মাধ্যমে যেমন ডেনসিটি 0, তাহলে তখন গড় মুক্ত পথ ইনফিনিটি। এই যে বুঝছো, এই জায়গাটায় পড়লো না ব্যস্তানুপাতিক। তাহলে এই জায়গায় ধরো রো এর মান 0, রো এর মান যদি 0 হইতো, তাহলে 1/0 মানে কি? ইনফিনিটি, মানে সামথিং, এটার মান তখন কি? ইনফিনিটি হয়ে যায়। তো 1/0 ইনফিনিটি না, এটাই। তাহলে এগুলো দেখো ফর্মুলা রিলেটেড, সবগুলা জিনিস ফর্মুলার সাথে সম্পর্কিত।
ওকে, এবার আসি। এবার এইখান থেকে স্বাধীনতার মাত্রা, তো দেখো স্বাধীনতার মাত্রা আমরা কি বলি, যে মুহূর্তে, যে কোনো মুহূর্তের অবস্থান নির্দেশ করতে কমপক্ষে যতগুলো নিরপেক্ষ স্থানাঙ্কের প্রয়োজন হয় সেই সংখ্যাকে আমরা বলি সিস্টেমের স্বাধীনতার মাত্রা। সিস্টেমের কি স্বাধীনতার মাত্রা বলা হয়। তাহলে এই যে দেখো এখানে কণাটির স্বাধীনতার মাত্রা কত, যে কোনো একটা কণার, এটাকে বলা হচ্ছে 1। সোজা রাস্তা বরাবর গতিশীল একটি গাড়ির স্বাধীনতার মাত্রা 1। তার মানে গতিশীল একটা সোজা রাস্তায় যখন চলবে তার স্বাধীনতার মাত্রা কি হবে, সে একদিকে যাচ্ছে, তাহলে 1 হবে, সেটা কি হবে 1 হবে। আচ্ছা, আদর্শ গ্যাসের প্রতিটি অণুর স্বাধীনতার মাত্রা কত, 3। আদর্শ গ্যাসের প্রতিটি অণুর স্বাধীনতার মাত্রা কত, 3। এটা তোমাদের আসে। ঘরের মধ্যে একটি মশার গতির ক্ষেত্রে স্বাধীনতার মাত্রাও 3। ওকে, আদর্শ গ্যাসেরটা কত, 3, মশারটাও 3। আচ্ছা, এরপরে আসো, এই জায়গায় দেখো একটি দৃঢ় বস্তু বা গোলক 3টি স্বতন্ত্র অক্ষের চতুর্দিকে ঘুরতে সক্ষম, তাই ওই বস্তুর রৈখিক গতির জন্য 3টি এবং ঘূর্ণন গতির জন্য 3টি, তাহলে ওর মোট কয়টা, তাহলে দেখো একটা গোলক 3টি স্বতন্ত্র অক্ষের দিকে ঘুরতে সক্ষম, তাহলে ওর গোলকটার ক্ষেত্রে আমরা কি বলবো, ওর ক্ষেত্রে মোট 6টা স্বাধীনতার মাত্রা, 6টা। তাহলে এগুলো একদম ভাইয়া ছোট ছোট করে পয়েন্ট করে কয়েকটা একদম মুখস্থ করে ফেলবা, তোমাদের বইয়ের গুলাই বেশি দেয়, বইয়ের গুলাই দিবে যে এটা কত ওইটা কত, তখন তোমাকে এগুলাই মনে রাখতে হবে, এগুলাই মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে যেমন দেখো আদর্শ গ্যাসের প্রতিটি অণুর স্বাধীনতার মাত্রা 3, এটা বুঝলাম। তারপরে এক পরমাণু বিশিষ্ট গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা 3, দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে, হ্যাঁ দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা 5। এই যে দেখো, তাহলে হাইড্রোজেন নাইট্রোজেন এদের স্বাধীনতার মাত্রা কত, 5। এক পারমাণবিক গ্যাস যেগুলো ধরো হিলিয়াম, নিয়ন, এগুলো কি এক পারমাণবিক, তাহলে এদের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা 3, আর দ্বিপারমাণবিক হলেই 5। এই যে প্রশ্নগুলো এগুলাই আমাদের আসে। আচ্ছা, এইখানে তো আমরা এই গামায়ের মান, এগুলো আমরা মনে আছে তাপগতিবিদ্যায় পড়ছিলাম। এক পারমাণবিক বলছিলাম, এক পারমাণবিক, ওর তো এক পারমাণবিক গ্যাস, ওর ক্ষেত্রে গামায়ের মানটা অনেক বেশি হবে। গামা ছিল কি, গামা ছিল CP/CV এরকম একটা মান, হ্যাঁ। তো গামায়ের মানটা কি 1.67। আবার দ্বিপারমাণবিক মাঝামাঝি, তাহলে ওর গামায়ের মানটাও মাঝামাঝি 1.4। আচ্ছা, ত্রিপারমাণবিক বা বহু পারমাণবিক মানে অনেকগুলা, ধরো কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, যেখানে 2 এর অধিক আছে, সেই সব জায়গায় কি বলছে, গামায়ের মানটা, ওদের তো অনেক পরমাণু, তাহলে ওদের গামার মানটা একটু কম হবে, পরমাণু যেহেতু বেশি আর গামার এত লাগতেছে না, সো গামার মানটা কম, 1.33। তাহলে আমরা এইভাবে পড়ছিলাম 1 2 3, হ্যাঁ। তাহলে এক পারমাণবিকের ক্ষেত্রে 1.67, তারপরে 1.4, 1.33। আচ্ছা, এই জিনিসগুলো গেল। আর এইখানে প্রতিটা স্বাধীনতার মাত্রার সাথে ওদের গতিশক্তির মানের নির্ধারিত কত, এটাকে বলা হয় হাফ কেটি, এবং এই নীতিটাকে বলা হয় শক্তির সমবিভাজন নীতি। তার মানে প্রতিটা স্বাধীনতা মাত্রা বরাবর আমার গতিশক্তির মানটা কি হবে, হাফ কেটি হবে, এটা বলছে। এই যে এটাই, হ্যাঁ, প্রত্যেক অণুর স্বাধীনতার মাত্রার গড় শক্তির পরিমাণ হাফ কেটি। আচ্ছা, এখানে মোটামুটি আমরা চাপের এগুলো তো পড়েছি, যে ভাইয়া 760, এই যে 45 ডিগ্রি অক্ষাংশে কি হবে, 760 মিলিমিটার মার্কেরি পারদস্তম্ভের চাপের সমান হলে এটাকে এক বায়ুমণ্ডলীয় চাপ এরকম বলা হয়, 1 ATM এগুলো বলা হচ্ছে। আচ্ছা, গেল সম্পৃক্ত ও অসম্পৃক্ত বাষ্প চাপ। সম্পৃক্ত ও অসম্পৃক্ত বাষ্প চাপ। আচ্ছা, সম্পৃক্ত বাষ্প চাপ একটা কথা বুঝো, যে যেই বাষ্প চাপে মানে সম্পৃক্ত হয়ে গেছে, ধরো একটা এই রুমে বাতাস যতটুকু আছে প্রত্যেকটা পুরো বাতাসটাকে জলীয় বাষ্প দ্বারা একদম সম্পৃক্ত, ফিল আপ, কমপ্লিটলি ফিল আপ, তাহলে সেখানে বাষ্পচাপটাকে আমরা বলবো কি, সম্পৃক্ত বাষ্পচাপ। আর অসম্পৃক্ত মানে ধরো বাতাস আছে আর জলীয় বাষ্পটা কম, মানে পুরোটাকে দখল করে নাই, বাতাস যতটুকু আছে জলীয় বাষ্প কম আছে, পুরোটাকে দখল করে নাই, হ্যাঁ, এটাকে বলা হয় অসম্পৃক্ত বাষ্পচাপ। এটাকে কি বলা হচ্ছে, অসম্পৃক্ত
ওকে ওকে, তাহলে এখন অসম্পৃক্ত বাষ্পচাপ, অসম্পৃক্ত বাষ্পচাপটা কি দেখো, কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো আবদ্ধ, খেয়াল করো, আবদ্ধ স্থানের বাষ্পচাপ যদি সর্বোচ্চ বাষ্পচাপের চেয়ে কম হয়, এক্স্যাক্টলি দেখছো, মানে ওর যতটুকু ধারণ ক্ষমতা, ধরো এইখানের বাতাস, এই রুমটা যতটুকু বাষ্প, জলীয় বাষ্প ধারণ করতে পারতো তার থেকে কম আছে, তার থেকে কম আছে, তাহলে এটাকে বলবো কি, অসম্পৃক্ত বাষ্পচাপ, অসম্পৃক্ত বাষ্পচাপ। আর যদি পুরাপুরি ফিল আপ হয়ে যায় তাহলে সম্পৃক্ত। এই রে সহজ কথা, সম্পৃক্ত অসম্পৃক্ত। এখন তুমি এখানে এইগুলার বৈশিষ্ট্য আছে আমাদের, ওগুলা পড়ব, ওগুলো আমরা পড়বো, যে কোনো একটা পড়লেই আমাদের অটোমেটিক হয়ে যাবে সম্পৃক্ত অসম্পৃক্ত বাষ্পচাপ। আচ্ছা, এগুলো নর্মাল, সব অলরেডি পড়ছো। হ্যাঁ, এই যে জিনিসটা কত, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ শূন্য হয় না, এ চাপ প্রায় এত হয়। তারপরে বলছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটার চাপ 76 সেন্টিমিটার, এরকম বলছে। ঠিক আছে, কোনটাতে কত, মানে মানগুলো আর কি, জাস্ট এই এখানে তিনটা জিনিস আমি একটু দিছি, এই তিনটার জায়গাটা একটু পড়বা। কত চাপ হয় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, চাপটা কত হয় 4.58, হ্যাঁ, আর 100-তে 760 মিলিমিটার। এই জিনিসগুলা একটু আমরা পড়ে যাব, হ্যাঁ, মানগুলা একটু পড়ে যাব। আচ্ছা, শিশিরাঙ্ক, শিশিরাঙ্ক এটা হচ্ছে আর্দ্রতা, আমরা বুঝি আর্দ্রতা মানে কতটুকু জলীয় বাষ্প আমার চারপাশে আছে। বায়ুর পরম আর্দ্রতা, হ্যাঁ, 10-2, এটা মনে রাখতে হবে, মনে রাখতে হবে। ঠিক আছে, পরম আর্দ্রতা মানে একটা, ধরো কোনো সময় কোনো স্থানের একক আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, এটাকে আমরা বলি পরম আর্দ্রতা। তাহলে এখানে বায়ুর পরম আর্দ্রতা কত, 10⁻², এর বেশি কিছু লাগবে না। এটা দ্বারা কি বুঝায়, এগুলো লাগবে না। আপেক্ষিক আর্দ্রতা মানে বুঝই তো, ওর যতটুকু ধারণ ক্ষমতা সেই তুলনায় কতটুকু জলীয় বাষ্প আছে, তাহলে এটাকে আমরা বলি কি, আপেক্ষিক আর্দ্রতা। আচ্ছা, তো এখন এগুলার থেকে এখানে কিছু নাই। ওকে, তো তোমাদের এই জায়গায় এটা কি, দেখি দাঁড়াও, ঠিক আছে। ওকে, তো এই জায়গাটায় তোমরা একটা জিনিস মাস্ট পড়ে নিবা বই থেকে, আমি একটু বলে দিই। হ্যাঁ, যেমন এই যে মানে সম্পৃক্ত বাষ্পচাপ আর অসম্পৃক্ত বাষ্পচাপের বৈশিষ্ট্য, আমি তোমাদেরকে একটা বলে দিই, সম্পৃক্ত বাষ্পচাপেরটা ভালো করে পড়বা, সম্পৃক্ত চাপেরটা ভালো করে পড়বা, সম্পৃক্ত চাপেরটা ভালো করে পড়বা, ভালো করে পড়বা, ভালো করে পড়বা। ঠিক আছে, তাইলে তুমি অন্যটা ইজিলি পারবা। সম্পৃক্ত চাপেরটা যদি ভালো করে পারবো, তাহলে তুমি অসম্পৃক্ত বাষ্পচাপেরটা ইজিলি ধরতে পারবা। কারণ সম্পৃক্ত বাষ্প যা যা করে না, অসম্পৃক্ত তা করে, সম্পৃক্ত যা করে, অসম্পৃক্ত তা করে না, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে সম্পৃক্ত বাষ্পের চাপের বৈশিষ্ট্যটা একটু ভালো করে জাস্ট দেখবা। আচ্ছা, এখন এই জায়গায় দেখো, এই লাইনগুলা খালি পড়তে হয়, আর কিছুই না। এই জায়গাটায় দেখো কি বলছে, মেঘাচ্ছন্ন রাত্রি অপেক্ষা কোন মেঘশূন্য রাত্রি শিশির জমার জন্য সহায়ক। তাহলে মেঘশূন্য কখন শিশির বেশি জমে, মেঘশূন্য রাত্রিতে, মেঘশূন্য রাত্রিতে। আচ্ছা দেখো, বর্ষার দিন অপেক্ষা শীতকালে ভিজা কাপড় তাড়াতাড়ি শুকায়। শীতকালে বেশি শুকায় কেন, কারণ শীতকালে জলীয় বাষ্প কম থাকে, বাতাসটা শুকনা থাকে, তখন পানি মানে কাপড় থেকে পানিটা দ্রুত শুকায় নেয়। গরমের দিনে কুকুর জিহ্বা বের করে দৌড়ায় কেন, কারণ জিহ্বা থেকে ওর তাপ বের হয়, তাপ বের হয়ে যায়, তো এ কারণে সে জিহ্বা বের করে দৌড়ায় গরমের দিনে, তাপ যেন বের হইতে পারে। ঘর্মাক্ত দেহে পাখার বাতাস লাগলে আরাম অনুভূত হয় কেন, অবশ্যই কারণ তোমার চারপাশে যে জলীয় বাষ্প সেটাকে কি করে, পাখা, এই বাতাস সেটাকে দূরে সরায় দেয়, তো তখন তোমার একটু ভালো লাগে। হ্যাঁ, তোমার চারপাশের জলীয় বাষ্পটাকে সে সরায় দেয়। ঠিক আছে, এই জিনিস। শীতকালে শরীরে ও ঠোঁটে মুখে পমেড বা গ্লিসারিন লাগানো হয় কেন, কারণ শীতকালে তো বাতাস ড্রাই, শুকনা, ওরা তোমার সব জায়গা থেকে পানিটাকে শুষে নেয়, ত্বক, ঠোঁট এগুলা থেকে পানিটাকে শুষে নেয়, তখন কি হবে, তোমার এই জায়গায় ফেটে যেতে পারে। এ কারণে আমরা গ্লিসারিন দিয়ে একটু ভেজা ভেজা সিক্ত রাখি, হ্যাঁ, ভেজা ভেজা রাখি, যেন আমার শীতকালে আমার এটা যেন ফেটে না যায়। আচ্ছা, এরপরে আসো, এগুলা গেল শিশিরাঙ্কর এই যে পয়েন্ট। এখন এই জায়গায় দেখো, তোমার আর্দ্রতা মাপক যন্ত্রের কার্যপ্রণালী, এটার উপরে ভিত্তি করে আমার এটা কি বলছে, সিক্ত ও শুষ্ক বলে আর্দ্রতা মাপক যন্ত্র। 2,
আমার কয় রকমের যন্ত্র আছে, হ্যাঁ, আর্দ্রতা মাপক যে যন্ত্র হাইগ্রোমিটার বলা হচ্ছে, কি বলা হয় সেটাকে, হাইগ্রোমিটার। তাহলে একটা হচ্ছে সিক্ত শুষ্ক, একটা হচ্ছে শিশিরাঙ্ক আর্দ্রতা মাপক, একটা হচ্ছে রাসায়নিক, একটা হচ্ছে কেশ। তাহলে কি কি, সিক্ত, শিশিরাঙ্ক, একটা হচ্ছে সিক্ত, তারপরে শিশিরাঙ্ক, রাসায়নিক, কেশ। ঠিক আছে, রাকেশ, এটা একটা মনে রাখতে পারো এইভাবে, আমি কি, রাকেশ, রাকেশ শীষ বাজায়, শীষ বাজায়, এভাবে মনে রাখবা, রাকেশ শীষ বাজায়। রাকেশ কি বাজায়, শীষ বাজায়। তাহলে রাসায়নিক কেশ, রাসায়নিক কেশ, সিক্ত আর সতে শিশিরাঙ্ক। ঠিক আছে, শীষ বাজায়, রাকেশ শীষ বাজায়। ঠিক আছে, হাইগ্রোমিটার 4 ধরনের, রাকেশ শীষ বাজায়। ওকে ওকে, এইখানে এইটা আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, এই যে আবহাওয়া অধিদপ্তরে 2টা থার্মোমিটার থাকে, এই থার্মোমিটার দেখে আমরা অনেক কিছু বলতে পারি, এই থার্মোমিটার দেখে অনেক কিছু উল্লেখ করা যায়। তাহলে কি, দেখো, কম হলে, ধরো 2টা থার্মোমিটার, ওদের পরিমাপটা কম, পার্থক্য, তাপমাত্রা ওদের পার্থক্যটা কম। ধরো একজন যদি এইখানে থাকে আর একজন এইখানে, পার্থক্য কম, কম হলে এটা আর্দ্র আবহাওয়া, আর্দ্র আবহাওয়া। একটু, আর যদি বেশি হয়, ধরো পার্থক্য একটু বেশি, তার মানে আবহাওয়াটা শুষ্ক, আবহাওয়া কি, শুষ্ক। তাহলে কম হলে কি হয়েছে, সেটা আর্দ্র, আর্দ্র একটু ভেজা ভেজা আবহাওয়া। আর যদি ওদের পার্থক্যটা বেশি হয়ে যায়, তার মানে বেশি, 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 কি হবে, বেশি, পার্থক্য বেশি, শুষ্ক হবে। কেমন হবে, শুষ্ক হবে, সতে শুষ্ক। আচ্ছা, যদি ধীরে ধীরে কমতে থাকে পার্থক্যটা, দুজনেরই এই থার্মোমিটারের পার্থক্যটা কমতে থাকে ধীরে ধীরে, তাহলে আমরা বলতে পারি ধীরে ধীরে কমতেছে, তো তাহলে বৃষ্টি কেমন, আস্তে আস্তে বৃষ্টি পড়ে, তাহলে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকে। যেহেতু ধীরে ধীরে কমতেছে, তাহলে ধীরে ধীরে উপর থেকে বৃষ্টি পড়বে, ধীরে ধীরে বৃষ্টি, ধীরে ধীরে কি পড়ে, বৃষ্টি আস্তে আস্তে টুকটুক টুকটুক করে পড়তেছে। আর যদি ভাইয়া হঠাৎ কমে যায়, তাহলে কি হবে, তাহলে ভাইয়া হঠাৎ হঠাৎ করে কিছু হয়, সেটা কি, ঝড়, হঠাৎ করে লন্ডভন্ড করে দিয়ে যায়, তাই না, গাড়ি বাড়ি সব উল্টায় পাল্টায়, গাছ টাছ উল্টায় দেওয়া যায়। তাহলে এই যে হঠাৎ যদি তুমি দেখো ঠুস করে কমে গেছে, তার মানে সেখানে একটা ঝড় হতে পারে, ঝড় হতে পারে। তাহলে এই যে থার্মোমিটারের এগুলা দিয়ে তোমার আসবে যে বেশি হইলে কি, তাহলে বেশি, তাহলে শুষ্ক, আর কম হইলে আর্দ্র, কম হইলে আর্দ্র। আর যদি আস্তে আস্তে কমতে থাকে, তাহলে বৃষ্টি হবে আস্তে আস্তে। আর যদি হঠাৎ কমতে থাকে, তাহলে হঠাৎ কি হয়, হঠাৎ এসে ঝড় হয়, ঝড় হয়, তাহলে তখন এটা হবে। ঠিক আছে, এই কথাগুলাই লাগবে। আর এখানে আমাদের ফর্মুলা টর্মুলা আছে, এই ছকের এগুলো এত কিছু পড়ার দরকার নাই। তাও যদি ভাইয়া যেগুলো মার্ক করে দিচ্ছি, এগুলো গ্লেসিয়ার ধ্রুবক বলে, এই গ্লেসিয়ার ধ্রুবক যেগুলো মার্ক করছি একটু দেখে যেতে পারো, বাট এগুলো সব কি পড়া মুখস্থ সম্ভব না, দরকার নেই। তাহলে এটা এত জাস্ট 1 2 3 যেটা ভাইয়া মার্ক করে দিচ্ছে, এগুলো একটু পড়ে যাও। আর এগুলো তো ফর্মুলা অলরেডি আলোচনা করা হয়েছে, ফর্মুলাগুলা বারবার বলছি, তুমি যখন ফর্মুলা পারবা ভাইয়া, তুমি সব কিছু পারবা। ফর্মুলা যখন তুমি পারবা, তুমি সব কিছুই পারবা। হ্যাঁ, ফর্মুলা যখন পারবা। রাকেশের ছন্দর বলছি, রাকেশ শীষ বাজায়, রাকেশ শীষ বাজায়, এটা হচ্ছে 4 ধরনের হাইগ্রোমিটার মনে রাখার জন্য। ওকে, সেল স্ট্রাকচার সেকেন্ড পার্টটা তো ভাইয়া হয় নাই ক্লাস, একটা কারণে, ওটা হবে, হবে, নেওয়া হবে পরে। ঠিক আছে, নেওয়া হবে। ওকে, তাহলে ডান।